সানডে স্পেশাল ঘোষলি কল রেকর্ডিং বাই কিউরিওফাইট। আপনাদের আজকের হরর ডোজ নিয়ে চলে এসেছি আমি কৌস্তভ। অসাধারণ একটা এন্টিটি নির্ভর সত্যি ভৌতিক ঘটনা থাকছে আজকের এপিসোডে। হাওড়া জেলার একটা পুরনো জমিদারি বাড়ির ঘটনা, প্রায় 150-200 বছর পুরনো। কি ঘটেছিল সেখানে? মহামৃত্যুঞ্জয় হোম কেন করা হয়েছিল? রোজ রাতে কে শুতে আসে নবদম্পতির কাছে? কেন বিয়ের পরদিনই এতগুলো মানুষ আহত হন? কেন কোনো শুভ কাজ এইখানে হয় না? আর এই জায়গাটা থেকে কারোর কেন কোনো নিস্তার নেই? ইভেন যারা যারা চেষ্টাও করেছেন তাদের ভয়ঙ্কর রক্তপাত ঘটেছে। আর এই ঘটনার মাধ্যমে আপনার আমার মতো সাধারণ একজন মানুষ হয়ে ওঠেন গুহ্যবিদ্যার অধিকারী, একজন তান্ত্রিক কাপালিক। কিভাবে বংশদোষ বা বংশ পরম্পরায় চলে আসা কিছু রিচুয়ালস আমাদের বর্তমান জীবনকে ক্ষতিগ্রস্ত করে তোলে, সেটাই জানতে চলেছেন আজকের এই ঘোষলি কল রেকর্ডিংয়ের মাধ্যমে। কিউরিওফাইটের আজকের এই ঘোষলি কল রেকর্ডিংটা আপনারা কোথা থেকে শুনছেন তারা অবশ্যই কমেন্ট করে জানান। দক্ষিণ কলকাতা, পশ্চিমবঙ্গের বাইরে এবং বাংলাদেশ থেকে কারা কারা শুনছেন তারা কিন্তু আজকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং হ্যাঁ, বৃহস্পতিবার দিন যে ঘোষলি কল রেকর্ডিংটা আপলোড হয়েছিল সেখানে টপ কমেন্টস যারা করেছিলেন তাদেরকে আমি আজকের এই ভিডিওর শেষে শাউট আউট দিয়েছি, সেটা অবশ্যই চেক আউট করবেন। এবং হ্যাঁ, আজকে আমি জানতে চাই কিউরিওফাইটের সাথে আপনাদের বেস্ট মেমোরি কি, কি স্মৃতি জড়িয়ে রয়েছে কিউরিওফাইটকে কেন্দ্র করে? কিভাবে শোনা শুরু করলেন কিউরিওফাইটের এই ভয়ঙ্কর পডকাস্টগুলো, সেটা কমেন্ট করে জানান। এইখানে যে টপ কমেন্টসগুলো হবে সেটা আমি পড়ে শোনাবো, তাদেরকে শাউট আউট দেবো বৃহস্পতিবার দিন দুপুর ঠিক 3টের সময় কিউরিওফাইটের কামিং উইকে আসা ঘোষলি কল রেকর্ডিংয়ে। এবং হ্যাঁ, আরও একটি কথা জানাই, ইনস্টাগ্রামে আমি খুব তাড়াতাড়ি লাইভে আসব, সেখানে আপনাদের অনেক প্রশ্নের উত্তর দেব। তো যারা যারা এখনও আমাকে ইনস্টাগ্রামে ফলো করেননি তারা অবশ্যই ফলো করে নিন এবং আপনার ঘটনা আমার সাথে শেয়ার করতে যোগাযোগ করুন kiuriofite@gmail.com এই ইমেল আইডিতে, অথবা আমাকে ইনস্টাগ্রামে টেক্সট করেও আপনার ঘটনা জানাতে পারেন। এবার আসি আজকের ঘটনাতে। আজকের ঘটনাতে বেশ কিছু ফটোগ্রাফস রয়েছে যেগুলো আপনারা দেখতে পারেন। তো সেটা দেখার জন্য হয় আমাকে ইনস্টাগ্রামে ডিএম করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যান। প্রত্যেকটি আইডির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকছে। তাহলে চলুন, আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কিউরিওফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটা হরর পডকাস্টে। ঘড়িতে বেলা 3টে, রবিবার। আপনারা শুনছেন কিউরিওফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের একটি হরর পডকাস্ট। আপনাদের আজকের হরর ডোজ। হ্যালো পূর্ণিমাদি। হ্যাঁ কৌস্তব, বলো। আপনার সাথে আজকেই কথাবার্তা হলো এবং কথাবার্তা বলার পর আপনার যে ঘটনাটা আমি জানলাম, ঠিক আছে, সেটা আমার বিশাল ইন্টারেস্টিং লেগেছে। কেননা এমন একটা ঘটনা যেখানে এমন কিছু কিছু এন্টিটি রয়েছে, আপনি বললেন অ্যাকর্ডিং টু ইউ আমরা তার ব্যাপারে একটু ভুল বুঝি বা ভুল জানি। সেই এন্টিটি গুলোকে বাড়িতে রেখে বাড়ির অনেক প্রবলেমসও সলভ করা যায়, কারণ সেই এন্টিটি গুলো এরকম টাইপের ম্যাসিভ প্রবলেম গুলোকে অনেক ক্ষেত্রে সলভ করতে সাহায্য করে। যেমন আপনি বললেন বিষে বিষে বিষক্ষয়, একদম। এবং এই যে ভয়াবহ একটা ঘটনা এতদিন ধরে আপনারা ফেস করেছেন, আপনার হাজবেন্ড ইভেন, যে কারণে তার লাইফটাই পুরো চেঞ্জ হয়ে গেল এবং আপনিও এত কিছু সাফার করেছেন সেখানে থাকার পর, এখন আই থিঙ্ক থাকেন না ওখানে। এই পুরো জিনিসটা আমার জানার ইচ্ছা আছে, কারণ আজকেই আমি ভাবলাম যে আজকেই কথা হলো, আজকেই আমার মনে হলো যে এটা খুব তাড়াতাড়ি মানুষের জানা দরকার, তাই জন্য আজকেই আমরা রেকর্ডিংটা করছি। কি হয়েছিল পূর্ণিমা দিয়ে একটু ডিটেলসে জানান তো, শুরু থেকে শুরু করুন তো, কি হয়েছিল? অবশ্যই। তার আগে আমি কিউরিওফাইটসের সকল দর্শক বন্ধুদের আমার নমস্কার জানিয়ে আমি আমার জার্নি শুরু করছি। সবার প্রথম আমরা চলে যাব 2015-তে। 2015 সাল থেকে
আমার সাথে এই ঘটনাগুলো ঘটতে থাকে। এর আগে ঘটেছে, বাট সেগুলো আমি পরে যাব। আমার সাথে যা ঘটেছে প্রথমে আমি সেই টপিকে আসি। আমি 2015-তে বিয়ে করে হাওড়া জেলায় আমার বিয়ে হয় এবং আমি শ্বশুর বাড়িতে আসি। প্রত্যেকটা মেয়ে যখন শ্বশুর বাড়িতে আসে অগাধ দু চোখ ভরা স্বপ্ন তার থাকে, এই করব ওই করব সেই করব, যা হয় আর কি ন্যাচারালি। আমারও সেই সমস্ত কিছু ছিল এবং প্রথমে আসার পরই যে আমি বলবো ভয়ের কিছু সিচুয়েশন ক্রিয়েট হয়েছে এমনটা কিন্তু নয়, কারণ আমার লাভ ম্যারেজ নয়, আমার অ্যারেঞ্জ ম্যারেজ। এবং আমার মা বাবা যখন আমার শ্বশুর বাড়িতে এসেছিলেন কথাবার্তা বলতে, আমাকে গিয়ে একটাই কথা বলেছিল, বাড়ি বিশাল বড় বাড়ি, খুব অনেকটা জায়গা মেলে, মানে থাকার লোক তো শুধুমাত্র আমার হাজবেন্ড আর আমার শাশুড়ি মা এবং শ্বশুর মশাই যিনি ছিলেন তিনি ততদিনে মোটামুটি প্যারালাইসিস পেশেন্ট হয়ে গেছেন, কারণ দুবার ওনার সেরিব্রাল অ্যাটাক হয়েছিল। এর ফলে তিনি প্যারালাইসিস, তার মানে থাকতে গেলে শুধুমাত্র হাজবেন্ড ওয়াইফ আমি এবং আমার শাশুড়ি মা, তার মানে বিশাল বড় একটা বাড়ি। এবং এই বাড়িটি হাওড়া জেলায় মোটামুটি আনুমানিক 200 থেকে 250 বছরের পুরাতন একটি বাড়ি। এবার 200 থেকে 250 বছরের পুরাতন বাড়ি মানে কৌস্তব বুঝতে পারছো যে এটা একটা হানাবাড়ির রূপ নিয়েছিল। কিন্তু কথা হয়েছিল এটা খুব তাড়াতাড়ি প্রমোটিং এ যাবে, সেই কারণে আবার বাবা মা বললো দেখ একটু ভয় ভয় গা ছমছমে লাগবে সন্ধে হওয়ার পর, যেহেতু মেম্বার কম বাড়িতে আর বাড়িটা বিশাল বড়, কিন্তু খুব তাড়াতাড়ি তো প্রমোটিং এ চলে যাবে, সেরম কিছু একটা ফ্যাক্টর করবে না, খুব একটা ভয় লাগবে না। আর সেরম খুব ভয় লাগলে শাশুড়ির রুমে গিয়ে কথাবার্তা বলবি, সন্ধ্যেবেলায় বসে থাকবি, দেখবি সময় কেটে যাবে। কিন্তু আমার পিসিমণি আমাকে একটাই কথা বলেছিল যে দেখ, ঝিঙ্কি বলে আমাকে, যে দেখ ঝিঙ্কি বাড়িটা কিন্তু একটু গা ছমছমে আছে, তুই তো ভীতু, তোর কিন্তু একটু ভয় ভয় লাগতে পারে, কিন্তু বিয়ের সময় যা হয় আর কি সেই সবগুলো মাথায় এলেও যেন সেগুলো আমাকে জমিয়ে বসে না, যে মানে সেই ভয়টা লাগে না, বিয়ে হচ্ছে একটা আনন্দের ব্যাপার। আমার 2015-এর 9th ফেব্রুয়ারি বিবাহ হয়, কিন্তু এখানে বলে রাখি আমার বিয়ে এই বাড়ি থেকে হয়নি, আমার বিয়ে হয়েছিল তারাপীঠ থেকে। ঠিক আছে, তারাপীঠে হোটেল নিয়ে, ছেলে পক্ষের একটা হোটেল, মেয়ে পক্ষের একটা হোটেল, এইভাবে আমার তারাপীঠে বিবাহটা সম্পন্ন হয়। এবার আমার বুধবার, আমার এখনো মনে আছে, বুধবারে আমার শ্বশুরবাড়ি আসার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত বুধবার দিন আমার আশা হয়ে ওঠেনি, কারণ আমার বিদায়ের সময় আমার শ্বশুরবাড়ির লোকজন তারাপীঠ থেকে রামপুরহাটে ট্রেন ধরতে আসবে। স্বাভাবিক তারাপীঠ থেকে রামপুরহাটে আসতে গেলে টোটো করতে হয়, ওখানে যে টোটো বা অটো পাওয়া যায়। আমার শ্বশুরবাড়ির লোকজনেরা 3খানা টোটো করেছিলেন রামপুরহাট স্টেশনে আসার জন্য। তাদের দুটো টোটোতে ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়। পেছন থেকে একটা ওয়াগেনার এবং সেখানে মদ্যপ অবস্থায় 4জন ছেলে থাকে, তারা এসে অটোটাকে ধাক্কা মারে, অটোর চালক ছিটকে পড়ে যায় এবং আমার শ্বশুরবাড়ি সকলেই আহত হয়। তখনও আমরা কিন্তু বেরোইনি, আমি এবার মানে আসবো, গাড়িতে চড়বো, বিদায় হচ্ছে, আমার রিচুয়ালস যা থাকে সে সমস্ত রিচুয়ালস হচ্ছে। তখনই ফোন আসে আমার নন্দায়ের ফোনে যে এরম বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের আর ফেরা হবে না। একজনই ফোন করতে সক্ষম ছিলেন, তিনি কোনো রকমে ফোনটা করেন। তো বিদায় তো মাথায় উঠে গেল, সবাই মিলে সেই স্পটে যাওয়া হলো, আমিও গেছিলাম, আমি গাড়ি থেকে নামিনি, নতুন বউ। মানে কৌস্তব বিশ্বাস করো এখনো চোখে ভাসে, চারিদিকে চটি পড়ে, রক্ত পড়ে এবং ছিটকে সবাই পড়ে আছে শ্বশুরবাড়ির। এবার একটা মেয়ে, সে বিবাহ করে বাড়ি ফিরছে, সেই মানে বাড়ি শ্বশুরবাড়ি আসবে, যদি শ্বশুরবাড়ির লোকের এরম ঘটনা ঘটে, তার মনে সবার আগে এটাই প্রশ্ন আসবে যে তাহলে কি তাকে সবাই অশুভ মেয়ে মনে করবে? আসবে তো? ডেফিনেটলি। এটা কি হয়ে গেল মা তারা, এটা কি করে দিলে তুমি, এটা কেন হলো? কিন্তু ভাগ্যবশতও বলবো যে কারোর কিন্তু খুব একটা মানে যা অ্যাক্সিডেন্টটা হয়েছিল হয়তো স্পট ডেথ হয়ে যাওয়ার কথা, সেরম কারোর কিচ্ছু হয়নি, সকলে রামপুরহাটের যে হসপিটাল সেখানে অ্যাডমিট হয়। কিন্তু সেদিন আমার বাড়িতে আসা হলো না, মানে হাওড়ায় আসা হলো না, রিসেপশন পরের দিন ছিল। অর্থাৎ তারাপীঠে বিয়ে করার কি কোনো পার্টিকুলার কারণ ছিল? কারণ সাধারণত মন্দিরে গিয়ে না, আমার মন্দিরে হয়নি, তারাপীঠে আমার নন্দাই থাকেন, তারাপীঠে ননদের বাড়ি থেকে আমার বিবাহ হয়েছিল। কারণ আমার শাশুড়ি মাও যেতে পারেননি, কারণ আমি আগেই বললাম ততদিনে আমার শ্বশুরের প্যারালাইসিস হয়ে গেছেন উনি,
সেই কারণে উনি বিছানা থেকে উঠতে পারেন না, তো তাকে দেখভালের জন্য আমার শাশুড়ি মাও কিন্তু বিয়েতে প্রেজেন্ট থাকতে পারেননি। সমস্ত শ্বশুর শাশুড়ি যাকে বলে তারা আমার ননদ এবং নন্দাই, এরা দুজন মিলে কিন্তু পালন করেছিল, এবং তাদের বাড়ি যেহেতু তারাপীঠ থেকে আমার বিবাহটা এই কারণেই হয়েছিল। আর আপনার বাপের বাড়ি কোথায় ছিল? আমার বাপের বাড়ি আসানসোল। আচ্ছা, বুঝতে পারলাম। তারপর কি হলো দিদি? হ্যাঁ, এবার বুধবার আমার ফেরার কথা, যেটা আমি বললাম হাওড়ায়, সেটা তো হলোই না। তারপরে যেটা হয়, একদিন বাদে আমাদের রিসেপশন থাকে। যখন হসপিটালে শ্বশুরবাড়ির প্রায় কাকি শাশুড়ি সকলে যখন হসপিটালে অ্যাডমিট, সেই মুহূর্তেই আমার হাজবেন্ড চতুর্দিকে ফোন করলো যে রিসেপশন ক্যান্সেল হয়ে গেছে, বউ ভাত আর হবে না। তো আমার জীবনে এটা চরম একটা অপ্রাপ্তি বলা যেতে পারে, যে আমার বিয়ের বউ ভাত কিন্তু হয়নি। আসলে এই বাড়িটাতে আমি পরবর্তীকালে যেটা জেনেছি, এই বাড়িতে কোনোদিন কোনো শুভ অনুষ্ঠানই হয়নি, ঠিক আছে? আমার হাজবেন্ডরা দুই ভাই, তাদের পৈতেও হয়েছে কালীঘাট থেকে, তাদের কিন্তু কখনোই কোনো শুভ অনুষ্ঠান হয়নি। এবং এটা হওয়ার কথা ছিল যে বিয়েটা তারাপীঠ থেকে হচ্ছে, ঠিক আছে, কলকাতা থেকে হাওড়া থেকে আসলে রিসেপশনটা হবে, কিন্তু সেটাও আর হয়ে উঠলো না। মানে বেসিক্যালি হ্যাঁ, মানে ওই কাজটা হওয়ার ক্ষেত্রে এটা বাধা পড়লো। এবং দেখো, সত্যি তারা মায়ের অশেষ কৃপা যে কারোর কিন্তু কিচ্ছু চরম ক্ষতি হয়নি, সত্যিই হয়নি, কারোর মাথাটুকুও ফাটেনি, কারোর কোমরে লেগেছে, কিন্তু প্রত্যেকে হসপিটালাইজ হয়েছিল, যেহেতু একটু করে রক্ত দিতে হয়েছিল। তো আমার রিসেপশনটা তাড়াতাড়ি ক্যান্সেল হয়ে যায়, এবং ঘটনাচক্রে পরের দিন সকলেই কিন্তু ছুটি পেয়ে যায় হসপিটাল থেকে, বুঝতে পারছো? পরের দিন সকলেই ছুটি পেয়ে যায়, কারোর হাত ভেঙেছে, কারোর মাথায় একটু চোট লেগেছে, ব্যান্ডেড দিলেই হয়ে যাবে, এরম কন্ডিশনে প্রত্যেকে ননদের বাড়িতে আসে। এবং আমার ননদের বাড়িতেই ভাত কাপড়ের অনুষ্ঠান আবার হয়, কাল রাত্রি হয়, এবং যেটা বলে আর কি বউ ভাত বা ছোট্ট করে ফুল সজ্জা, সেটাও আমার ননদের বাড়িতেই কিন্তু ঘটলো, শ্বশুর বাড়িতে হলো না। আচ্ছা, এবার পরের দিন আমার শ্বশুর বাড়ি আসার কথা, সেদিন আর কিছু ডিস্টারবেন্স হয়নি, আমি শ্বশুর বাড়ি আসি, কিন্তু আমার বউ ভাত আর হলো না। এবার সবাই মিলে বলল যে পূর্ণিমা যেহেতু বউ ভাত হলো না, তাহলে 1 বছরের যে বিবাহ বার্ষিকী সেটা একটু বড় করে করা হবে, সেটা ঠিক করা হলো। ঘটনাচক্রে আমি 3 মাসের ভেতরই প্রেগনেন্ট হয়ে গেলাম। এরপর হ্যাঁ, আমি 3 মাসের ভেতর প্রেগনেন্ট হয়ে গেলাম, এবং এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হলো যেখানে আমাকে বাপের বাড়ি আসতেই হতো। ভাদ্র মাসে লোক বলে কুকুর বেড়াল তাড়ানো উচিত না, কিন্তু আমার শাশুড়ি মা আমাকে ভাদ্র মাসে, আমার 3 মাস তখন আমি প্রেগনেন্ট, তখন আমাকে রীতিমতো বের করে দিয়েছিলেন, মানে আমি বেরিয়ে যেতে বাধ্য হয়েছিলাম। মানে ওনার সাথে কি সম্পর্ক ভালো ছিল? আমি সব আসছি না, সম্পর্ক কিন্তু খারাপও না, আমার শাশুড়ি মা যে এক কথাই বলবো খারাপও না, কিন্তু আমি বলছি। এবার আমি বাড়িটার প্রসঙ্গে আসি। বাড়িটা একটা জমিদারি বাড়ি, পুরনো আমলের একটা জমিদারি বাড়ি, 250 বছরের পুরাতন। চারিদিকে বট অশ্বত্থ গাছ বেরিয়ে একটা হানা বাড়ির রূপ নিয়েছে, যার অর্ধেক দিক অন্ধকার থাকে, কারণ এত বড় বাড়ি মেনটেন করা তো সম্ভব না। তার অর্ধেক দিক অন্ধকার থাকে, ঝাঁটপালা হয় না, সন্ধে প্রদীপ হয় না, কিচ্ছু এই সমস্ত কিছু হয় না একটা পোর্শনে। এবং সেই পোর্শনে নিচে ছিল দাসীদের, পুরোনো দিনের দাসী চাকরদের থাকার ঘর, এবং বাইজি ঘর, এটা আমি অবশ্যই বলবো, গল্পে তো টুইস্ট আছে, বাইজি ঘর ছিল। এবং আমি না যাওয়ার পর যখন আমি শাশুড়ির কাছে শুনছিলাম যে জানিস তো ওটা এই ছিল, এখানে রান্না হতো, এখানে দাসীরা ঘুমোতো, একটা হয় না, এই সমস্ত শুনতে শুনতে চোখের সামনে যেন সেই পুরোনো দিনের জমিদারির ছবিগুলো ভেসে উঠছিল, বুঝছো তো? বাইজি ঘরে বাইজিরা নাচছে যে হয়, আমার না ওই ঘরটার দিকে খুব একটা, মানে অনেকক্ষণ আমি, আমার ঝোলা বারান্দা ছিল, ওখান থেকে আমি বাইজি ঘরটা পরিষ্কার দেখা যেত, আমি দেখতাম তাকিয়ে, খুব মানে একটা স্বপ্নের জগতে যেন। এরপর হঠাৎ করে কি হলো, আমার হাজবেন্ড ফিরতো, তখন আমার হাজবেন্ড প্রফেশনে একজন টিচার বলবো না, ব্যাচ করতেন, তিনি কমার্সের টিচার ছিলেন, তিনি প্রচুর ব্যাচে ব্যাচে টিউশন পড়তে আসতো তার কাছে। এবার আমি একটা রুমে সাধারণত একাই থাকতাম, এবং আমার রুমটা আমার শাশুড়ি মায়ের রুম থেকে অনেকটা ডিস্টেন্সে, মানে আমি যদি আমার রুমে ভয়ে চিৎকারও করি, আমার শাশুড়ি মা কিন্তু একদম শুনতে পাবে না। আমি যেটা বলছি যে জমিদারি বাড়ি, এক প্রান্তে আমার শাশুড়ি মায়ের রুম, তিনি শ্বশুরকে নিয়ে থাকেন যেহেতু তিনি অসুস্থ, আরেক প্রান্তে আমি থাকি, মানে কোনো প্রশ্নই নেই আমার শাশুড়ি শুনতে পাবে। একদিকে আমার হাজবেন্ড পড়াচ্ছে, আমি দেখতাম যে আমি কি তখন না অ্যান্ড্রয়েড ফোনও যে খুব এত হাতে হাতে ছিল না, টিভি দেখতে দেখতে হঠাৎ করে মনে হলো আমার পিছনে এসে কেউ বোধহয় দাঁড়ালো,
আচ্ছা হ্যাঁ, আমার পিছনে বোধহয় কেউ দাঁড়ালো। আমি পিছন ঘুরে ভাবলাম হয়তো হয় না নতুন বিয়ের পর বররা চমকে দেয়, যেগুলো হাসি মজাক করে আর কি। আমি ভাবলাম ও হয়তো এসে উকি মেরে চলে গেছে। তারপরে আবার লাইটটা অফ হয়ে গেল। আমি ভাবলাম এ বোধহয় বদমাশি করছে। আমি তখন একবার বললাম যে কি গো, কেন ডিস্টার্ব করছো তুমি? আর ওরা জানতো যে আমি কিন্তু ভীতু। আমার শাশুড়ি মাও বিয়ের আগে থেকে জানতেন যে আমি একটু বেশি পরিমাণেই ভীতু। তো হয়তো সেই কারণে আমার দুর্বলতার সুযোগ নিচ্ছে, ভয় দেখাচ্ছে। আমি আমার হাজবেন্ডের ডাকনাম ধরে ডাকলাম, আমি বললাম কেন ডিস্টার্ব করছো তুমি আমাকে? কোনো সারা শব্দ কিচ্ছু এলো না অপোজিট সাইড থেকে। আমি বাইরে বেরোলাম, বাইরে বেরিয়ে দেখলাম কেউ কোথাও নেই, এবং যে দূরত্বটা আমি বললাম সেই দূরত্বে এত চোখের নিমেষে কেউ চলে যেতে পারে না, ঠিক আছে? আরেকটা কথা বলি, আমার নিচে দুটো ভাড়াটিয়া বাড়ি ছিল, মানে আমার শাশুড়ি মায়ের দুজন ভাড়াটে থাকতেন, খুবই কম পয়সায়। আগেকার দিনে যা হয়, তখন মাইনে ছিল 2015-তে আমার শাশুড়ি মা 100 টাকায়। তখন দীর্ঘ 40 বছর যাবত তারা ভাড়াটিয়া হিসাবে আছেন ওই বাড়িতে, ঠিক আছে? আছেন বলবো না, ছিল। এরপর এরকম, আর আমার হাজবেন্ডের যে দিকটাতে কাজ করতো তার কম্পিউটার ছিল, সিপিইউ ছিল, আর একটা ছোট্ট টেবিল পাখা ছিল। হঠাৎ একদিন ওর রাত্রে ফিরতে দেরি হয়, ব্যাচও পড়াতো বাড়িতে এবং পড়াতে যেত, তো ওর আসতে দেরি হয়। আমি খেয়ে দিয়ে শাশুড়ির রুম থেকে চলে এসেছি, লাইটস অফ করে টিভি দেখছিলাম। হঠাৎ করে মনে হলো সিপিইউটা অন হয়ে গেল। সিপিইউ অন হওয়ার যে শব্দটা হয় না, অনেকক্ষণই তো হয়, টু করে একটু হয় না? তো আমি ভাবছি সিপিইউটা অন হলো কেন, ইলেকট্রনিক্স কোনো গন্ডগোল হবে হয়তো। আমি পিছন ফিরে তাকিয়ে দেখি কেউ নেই, কিন্তু সিপিইউ অন আছে। আমি গিয়ে অফ করে দিলাম, ভালো কথা। তারপরে লাইটার, ওখানে একটা লাইটার রাখা ছিল, লাইটারে যদি কেউ আগুন জ্বালায় একটা শব্দ হয়তো, সেই শব্দটা হচ্ছে পেছন দিক থেকে, সেই শব্দটা হচ্ছে। এরম অনেক কিছু ঘটছে। আচ্ছা, আমাদের কুকুরও ছিল একটা, আসলে ওটা স্ট্রিট ডগ, তার পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল বলে আমার হাজবেন্ড তুলে নিয়ে এসে তার সেবা শুশ্রূষা করেছিল, তারপর সে আর ফেরেনি, বাড়িতেই ছিল। কুকুরটা দেখতাম হঠাৎ করে ওই ঝোলা বারান্দা দিয়ে দৌড়োদৌড়ি করছে, কোনো কারণ নেই, দৌড়োদৌড়ি করছে শুধু শুধু। তা আমরা বলছি কি রে দৌড়ছিস কেন? আর তাকিয়ে আছে, একটা দিকে তাকিয়ে জিভ বের করে হাঁপাচ্ছে, মারাত্মক রকম হাঁপাচ্ছে। হ্যাঁ, এবার এইগুলো তো দেখতাম, আমি মাকে জিজ্ঞেস করতাম, মানে শাশুড়ি মাকে, যে ও এরকম বিহেভ কেন করছে। তো মা বলতো বেজি দেখেছে, কারণ আমাদের ওই জায়গাটায় প্রচুর বেজি ছিল। আমার মা বলতো বেজি দেখলে ওরকমও পাগলের মতো হয়ে যায়, ছোটাছুটি করে বেজি ধরার জন্য। আমি সেটাকেই ধ্রুব সত্যি ভেবে নিলাম। এবার শুরু হলো চুরির শব্দ। রাত্রিবেলা আমরা হাজবেন্ড ওয়াইফ শুয়ে আছি, জানলার বাইরে থেকে যে জায়গায় কোনো মানুষ যেতেই পারে না, কারণ তার পাশে হাই ড্রেন ছিল, আমার জানলার পাশে হাই ড্রেন, ওখানে কারোর যাওয়া আসার কোনো পথই নেই কোনো মানুষের, সেখান দিয়ে মারাত্মক রকম নুপুর এবং চুরির শব্দ আসছে। সেদিন আমি রাত্রে আমার হাজবেন্ডকে বললাম, কি গো চুরির শব্দ শুনতে পাচ্ছ? তখন ও বলল যে আচ্ছা যা আছে থাক না, ঘুমিয়ে পড়ো, কেউ পেরোচ্ছে। আলো কোনো লজিক্যালি কথা বলো, কেউ পেরোতেই পারে না, ওই পাশ দিয়ে কে পেরোবে, ওখানে যাওয়া যায় নাকি? তো বললো দেখো রাত্রে কেউ ছাদে উঠেছে হয়তো। এরম ভাবে সেদিনটা রাতটা কেটে গেল। আমার রুমের পাশেই ছিল বাথরুম, সেই বাথরুমে চাপা কল ছিল, এমনি এখনকার মতো ট্যাপ কল যে নতুনত্ব, চাপা কল ছিল, টিউব কল যেটা বলে, টিউব কল। সেটা তো পুরোনো দিনের, মানে বুঝতে পারছো কি মারাত্মক শব্দ হবে সেটাকে চালু করলে। মাঝরাত সরি 2:30-3টে বাজে, সেই সময় ওই কলটা চলতে শুরু করতো, মানে কেউ যেন টিপছে, কেউ যেন জল ভরছে, বুঝতে পারছি শুরু হতো। এটা তো আমি যখন বললাম, এটাও বলো এবারে যে অস্বাভাবিক কিছু নয়, আমি মানছি আমি ভীতু, কিন্তু তাই বলে এতটাও, মানে এইগুলো তো আমি ফিল করিনি কোনোদিন, এরকম কিছু ঘটছে আমি অনুভব করছি, তোমরা কেন বুঝতে পারছো না? প্রথম আমি হাজবেন্ডকেই বলি, তখন আমার হাজবেন্ড বলে যে দেখো যা আছে থাক, তোমার কোনো ক্ষতি করেছে? আমি তখন ওকে বললাম এটা কোনো কথা হলো না, যা আছে থাক, এই কথাটাতেই তুমি আমাকে বুঝিয়ে দিলে যে কিছু একটা আছে, সেটা তুমিও জানো। বলে তুমি মাকে জিজ্ঞেস করো সকালবেলা। আমি শাশুড়ি মাকে জিজ্ঞেস করি, আমার শাশুড়ি মা তো বিভৎস রেগে যায়, মানে রেগে যাওয়ার মতো। কেন এইগুলো শুনেছিস বিয়ের আগে যত রাজ্যের উল্টো পাল্টা কথাবার্তা, হ্যাঁ ভূতের সিনেমা দেখিস, এই করিস, রাত জেগে তোরা, আর যত রাজ্যের এইসব, আমার সাথে তো কিছু হয় না, আজ এতগুলো বছর হয়ে গেল, আমি এখানকারই মেয়ে, এখানকারই বউ। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, এই সম্পত্তিটা
আমার শাশুড়ি মায়ের মামা বাড়ির সম্পত্তি, মানে এটা আমার শাশুড়ির সম্পত্তি। আমার আচ্ছা, মানে শ্বশুর মশাইয়ের নয়? না, শ্বশুর মশাইয়ের যা ছিল খুবই কম পেয়েছিলেন উনি, সেটা উনি বিক্রি বাটা করে মানে শাশুড়ির কাছেই থাকতেন। মানে আর শাশুড়ি মায়ের যিনি দিদিমা ছিলেন তারও খুব প্যাথেটিক গল্প, তিনি 21 বছর বয়সে বিধবা হয়ে যান। আচ্ছা। তার কোনো ছেলেপুলে একটি মেয়ে ছিল, সেটি হচ্ছে আমার শাশুড়ি মায়ের মা। তিনি শাশুড়ি মাকে জন্ম দেওয়ার 21 দিনের মাথাতে মারা যান। এবার শাশুড়ি মাকে দেখভাল কে করবে? সেই দিদা। সেই সূত্রে এই সম্পত্তিটি আমার শাশুড়ি মা পায়। ঠিক আছে। আচ্ছা। এবার আমার শাশুড়ি মা মানে খুবই রেগে যেত, খালি বলতো তোরা উল্টোপাল্টা জিনিস নিয়ে টানা হেচড়া করিস না, ফল কিন্তু ভালো হয় না। এসব যা ফিল করছিস বা যা অনুভব করছিস, তোদের এখনকার মডার্ন যা বলে আর কি, সেটা মনের মধ্যেই রাখ, এটাও তো প্রকাশ করার প্রয়োজন নেই। কিন্তু আমার মনে তো, কারণ আমি যে ফ্যামিলি থেকে বিলং করে এসেছি বা যে বাইরে থেকে আসবে সেটাকে অ্যাকসেপ্ট করতেই পারবে না, কোনো অস্বাভাবিক ব্যাপারকে সে অ্যাকসেপ্টই করতে পারবে না, আমিও পারিনি। আমার মনে কৌতূহল আরো যেন জেগে গেছিল। আমি শুয়ে আছি রুমে, পাখা চলছে, ঠিক আছে পাখা চলছে, হঠাৎ করে চোখ খুলে গেল। মানে একটা মানুষের তো ঘুম ভাঙে, ধীরে ধীরে চোখের পাতাটা খোলে, আমার টুক করে চোখ খুলে গেল এবং খুলে দেখি একটা ক্যালেন্ডার বিভৎস রকম ভাবে দুলছে। মানে পাখাটার হাওয়া সেরকম নেই, পুরোনো দিনের পাখা, গায়েই হাওয়া লাগছে না, সেখানে ওই ক্যালেন্ডারটা মারাত্মক রকম ভাবে দুলছে, কেউ যেন তাকে নাড়িয়ে দিয়ে চলে গেছে। ওকে। হ্যাঁ, এটাও আমার অস্বাভাবিক লেগেছে। এবার আসি আমি সব থেকে যেটা আমার ধারণাটাকে আরো পরিপক্ক করলো, সেটা হচ্ছে একটা শোপিস হয় মানুষের বাড়িতে বিভিন্ন রকমের, কেউ গন্ডার রাখে, কেউ হাতি রাখে, যাই হোক। তো আমার দুটো জোড়া গন্ডার ছিল আমার রুমে শোপিস। আমার চোখের সামনে কৌস্তব এই ঘটনাটা ঘটেছে, আমি পরিষ্কার দেখেছি গন্ডারটা ওপর থেকে নিচে বসে পড়লো। মানে মানে জিনিসটা পড়লো না, হাওয়ায় ভেসে যেন নিচে বসে পড়লো। বুঝতে পারছি। আচ্ছা 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 আচ্ছা। এবং মানে আমি চোখে দেখেছি, চোখের সামনে দেখেছি জিনিসটা। ব্যাপারটা কি এরকম যে অদৃশ্য কোনো কিছু উপর থেকে নিচে হ্যাঁ, মানে রাখলো? ওটাকে নিচে রাখলো, একদম ঠিক ধরেছো, যেন কেউ ওটাকে ধরে নিচে নামালো। যেটা কে নামালো সেটা দেখা যাচ্ছে না, কিন্তু বস্তুটা দেখা যাচ্ছে যে নিচে নেমে বসে গেল। গন্ডারটা ভাঙলো না, উল্টালো না, কিচ্ছু না। এবং ওই রুমেই আমার হাজবেন্ড বসে উল্টো দিকে বই পড়ছিল। আমি তখন ওকে বললাম, এখন যেটা আমি দেখলাম সেটা কিন্তু একদমই স্বাভাবিক নয়, দয়া করে আমাকে বলো এখানে কি আছে, এবং এটাকে লুকিও না, তুমি লুকোচ্ছ কেন আমাকে? আমি ভয় পাবো না, তোমাকে কথা দিচ্ছি আমি ভয় পাবো না। ও তখন এবার শুরু করছি আমি আসল গল্পে। ও তখন আমাকে একটাই কথা বললো, দেখো তুমি যেগুলো ফিল করছো এগুলো আজ 14 থেকে 20 বছর ধরে, যখন থেকে আমি মানে বোঝা শুরু করেছি, আমি তখন থেকে এগুলো ফিল করেছি। আচ্ছা। হ্যালো, মানে এবার বলি, আমার হাজবেন্ড আগেই বললাম অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশোনা করতে এবং স্টুডেন্ট পড়াতো। সে 15 বছরে মাধ্যমিক হয়ে যাওয়ার পর তাকে একটা রুম অ্যালট করেছিলেন তার বাবা, মানে আমার শ্বশুর মশাই। তিনি বললেন ছেলে তো বড় হলো, তাকে একটা পার্সোনাল রুম দেওয়া এবার দরকার। তো আমার হাজবেন্ড খুবই খুশি, ইয়াং বয়সে যেটা হয় যে একটা নতুন রুম পেয়েছে, নিজের জগৎ যাকে বলে, যেখানে তার জিনিসপত্র থাকবে, কেউ হাত দেবে না। ও বলে আমি ভীষণ খুশি, সেই রুমে আমি থাকতে শুরু করলাম। কিন্তু আমি বুঝতেও পারিনি যে এই জগতের মধ্যেই আরেকটা জগৎ আছে, আরেকটা জগৎ বাস করছে। বললাম কিরকম ব্যাপার? বলে তুমি বিশ্বাস করবে না, এবার ও আমাকে স্টোরি বলছে যে আমি রাত জেগে পড়াশোনা করতাম এবং তখন আমার একটা বদ অভ্যাস হয়ে যায় নস্যি নেওয়া, নাকে নস্যি দিয়ে পড়াশোনা করতে, ঠিক আছে। আচ্ছা। নস্যির ডিব্বেটা, এবং ও খুব ভালো পেইন্টার, খুব ভালো ছবি আঁকে এবং ওর পেন্টিং এর জিনিসপত্র বিছানায় নামানো থাকতো। এবং একটা ব্যাচেলার ছেলের কি হয়, সারাদিন টুকটাক কাজ করার পরে রাত্রিবেলা সব জিনিসপত্র এক সাইডে করে একটু জায়গা করে শুয়ে পড়লেই যেন হয়ে যায়, অত গোছাতে যায় না কেউ। তো ও সমস্ত পেন্টিং এর জিনিসপত্র এক সাইডে করে পড়ছে নস্যিটা নিয়ে, বলছে এই জিনিস আমিও দেখেছি, কেউ যেন নস্যিটা উপর দিকে উঠে গেল, ভাবতে পারছো নস্যির কৌটোটা উপর দিকে উঠে গেল, আবার যথাস্থানে নেমে গেল, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তখন ওর মনে প্রশ্ন জাগে, সামথিং
এখানে কিছু আছে, সেটা ভালো না মন্দ তখন ওর মাথায় আসেনি, কারণ সে তখন বিজ্ঞান মঞ্চের সদস্য। আমাদের এই বিজ্ঞান মঞ্চ। হ্যাঁ, বিজ্ঞান মঞ্চের সদস্য। তার মানে তার মনে যদি এটা হয়েও থাকে যে কিছু হয়েছে, সে তখন নিজের মনকে বোঝাচ্ছে যা দেখা যায় না তা সত্য নয়। আচ্ছা। তার মনে তখন বিজ্ঞান যা যুক্তি দিয়ে বোঝা যায় তাই আছে, বাকি কিছু নেই। সে তখন কোনো কিছু ভাবলই না। তারপরে শুরু হলো তার সঙ্গে একটি মহিলার শোয়া, রাত্রে শোয়া প্রতিদিন। রাত্রে শোয়া বলতে? রাত্রে শোয়া বলতে ও বলছে আমি শুতাম, আমি এক পাশ ফিরলাম, যেই আমার পাশে চুড়ি পরে পরিষ্কার কোনো এক মহিলা এসে বসলো বিছানায়, এবং বিছানায় বসলে বিছানাটা যেভাবে ডেবে যায় ঠিক সেই জিনিসটা আমি চোখের সামনে দেখলাম, গর্ত হলো। এবং তারপরে তোমার পাশে যদি কেউ শয়, সেটা দৃশ্য হোক বা অদৃশ্য, তুমি সেটা ফিল করতে পারবে অবশ্যই, কারণ তার নিঃশ্বাস পড়বে। আচ্ছা। এবং আমার হাজবেন্ড বলছে আমার ঘাড়ের কাছে সমানে গরম নিঃশ্বাস পড়ছে এবং সাথে পচা গন্ধ। যখন বিছানাটা ডেবে গেল ঠিক তখনই গন্ধটা স্টার্ট হলো। বললাম এভাবে তুমি থাকতে কি করে? বলে না, থাকতাম না। তারপর আমি অন্য রুমে শিফট হলাম, ভাইয়ের রুমে, কারণ ওর ভাই এখানে থাকে না। তো ভাইয়ের রুমে শিফট হলো, সেখানেও সেম জিনিস ঘটতে থাকে। এবার ও শিওর হলো সেই দিন একদিন লোডশেডিং হয়ে যায়। লোডশেডিং হয়ে যায়, ও রাত্রে পড়াশোনা করছিল, হঠাৎ করে লাইট পাখা সব বন্ধ হয়ে গেল। এবার একটু কল্পনা করতে বলবো আমি দর্শক বন্ধুদের, যে একটা বিশাল বড় জমিদার হানা বাড়ি, যার ইট দেখা যাচ্ছে, পাথর থেকে বটগাছ বেরিয়েছে, সেখানে যদি লোডশেডিং হুট করে হয়ে যায়, লাইট মোমবাতি এগুলো আনতে তো সময় লাগবে, কিন্তু সেইটুকু টাইমে কি বিভীষিকার দৃশ্যটা একবার ভাবো। অন্ধকার পুরো। এরপর আমার হাজবেন্ড বলে ওই কয়েক সেকেন্ডের মধ্যে আমি পরিষ্কার বুঝেছি কোনো একটা মহিলা পুরোনো দিনে যে ভারী ভারী গয়না পরতো, ভারী ভারী, সেই গয়নার শব্দ এবং নুপুরের শব্দ এলো আমার রুমের দিকে। কিছুক্ষণ দাঁড়ালো। আমি তখন কিন্তু দরজা দিয়ে শুয়ে পড়েছি, কারণ কারেন্ট চলে গেছে, আর পড়াশোনা করা যাবে না। কতক্ষণে কারেন্ট আসে তার শুয়ে শুয়ে অপেক্ষা করছি। তখন আমি আগেই বললাম এইভাবে যে এত ফোন দেখা ওসব ছিল না, কিপ্যাড ফোন ছিল নোকিয়ার। এরপর ও বলে আমি শুয়ে পড়েছি, আওয়াজটা আমার মাথার কাছে এসে দাঁড়ালো, মানে আমি পরিষ্কার বুঝছি সেই মহিলা আমাকে দেখছে, বুঝতে পারছো? আচ্ছা। ঘাড়ের কাছে। তারপরে সে বাথরুমের দিকে হেঁটে গেল, ক্ষণিক সেকেন্ড, 21 থেকে 22 সেকেন্ড। তারপরে সেই মহিলা পুনরায় শব্দে ব্যাক করছে বাথরুম থেকে, মানে সে যেন বাথরুমে ক্রিয়াকলাপ করে এবার বাথরুম থেকে সে ব্যাক করছে। আমি পরিষ্কার বুঝলাম সে ব্যাক করে গেল, ঠিক সেই সেকেন্ডের মধ্যে কারেন্টটা এলো। আর যেই কারেন্টটা এলো আমিও ঠিক করেছি আজ আমি দেখবই একে। আমি সাথে সাথে দরজা খুলে বেরিয়েছি, কেউ কোথাও নেই। আমি নিচের দিকে তাকিয়েছি যে ভাড়াটিয়ারা, কেউ কোথাও নেই, ঘুটঘুট করছে। তখনও লাইট আসার পর কিছু ঘরে হয়তো লাইট পাখা চলেছে, এবং নিচেরটা তখনও অন্ধকার, কারণ সকলে প্রায় শুয়েই পড়েছিল। বাইরে যে লাইট হয় সেই লাইট অফ করে সকলে শুয়ে পড়েছিল। কোনো মানুষের পক্ষে সম্ভবই নয় ওই কয়েক সেকেন্ডের মধ্যে একটা এত বড় ঝোলা বারান্দাকে ক্রস করে সিঁড়ি দিয়ে নিচে নেমে পালিয়ে যাওয়া, ঠিক আছে? সম্ভবই নয়। এবং এই যে গয়না বা নুপুরের শব্দ আমি শুনলাম, এর পুরি আমার বাড়িতে কেউ পরে না, কেউ এরকম চুড়ি পরেই না, এত এক হাত ভর্তি ভর্তি চুড়ি কেউ পরে না। তার মানে সামথিং এখানে কিছু আছে। পরের দিন ও ওর মাকে জোরাজোরি করে জানতে চায় যে তুমি বলো কি আছে, কারণ আমি অনেক কিছু ফিল করছি। কারণ তুমিই জানবে একমাত্র, তুমি এখানে ছোট্ট থেকে বড় হয়েছো, বিবাহ করার পরেও এখানেই আছো, তার মানে যা আছে তুমিও ফিল করেছো, তাহলে বলো সে কে। মা তখন একটাই কথা বলে, যা আছে থাকতে দাও, বেশি মাথা ঘামিও না, তোমাকে তো কোনো ক্ষতি করছে না। অর্থাৎ সেম কথা, যে ডায়লগটা বা যে কথাটা তিনি আমাকে বলেছিলেন সেই কথাটাই তিনি তার ছেলেকে বুঝিয়ে গেছেন। যা আছে থাকতে দাও, তোমার তো কোনো ক্ষতি হয়নি, সে তোমার। তখন আমার হাজবেন্ড বলে তার মানে তুমি জানো কে আছে, বলো কে আছে। বলে দেখো এগুলো পুরনো বাড়ি, বহু লোক বারংবার মারা গেছে, ভালোভাবে মারা যাক খারাপ ভাবে মারা যাক যেভাবেই মারা যাক, তো কিছু থাকতেই পারে, সেটা তোমার যখন ক্ষতি করছে না তুমি এটা নিয়ে মাথা ঘামিও না। আমার হাজবেন্ড বলে তারপর আমি এগুলোর সাথে গা সওয়া হয়ে গেলাম। বরং কোনোদিন কিছু না ঘটলে আমার মনে হতো
যে কি ব্যাপার, আজকে কিছু হচ্ছে না, মানে এমনই ব্যাপার হয়ে গেছিল আমার পাশে। বুঝতে পারছি। মানে আমার হাজবেন্ড যেন কারোর জন্য অপেক্ষা করছে যে কই সে তো এলো না শুতে আজকে, বুঝতে পারছো? হুম হুম। তারপরে এবার এলো ঘটনা, আমার যে ননদের বাড়ি থেকে আমি বললাম বিয়ে হয়েছে, তার হাজবেন্ড তান্ত্রিক, আচ্ছা। তন্ত্র সাধক। তান্ত্রিক কথাটা একটু অন্যরকম শোনায়, তন্ত্র সাধক, মা তারা সাধক। তো তিনি আমার নিজের ননদ না আর কি, মানে জ্যেষ্ঠতো খুড়তো ননদ। তো তার হাজবেন্ড বাড়িতে আসে, কারণ বিয়ের পর একবারও আসা হয়নি, এবং ততদিনে আমার শ্বশুর যেহেতু বিছানা সজ্জায়, তাই তিনি দেখতে এসেছিলেন। এসে তিনি আমার হাজবেন্ডকে একটাই কথা বলেছিলেন, বাড়িতে কি চাষাবাদ করে রেখেছো? আমার হাজবেন্ড শুনে অবাক হয়েছিল। সে বলেছিল চাষাবাদ করে রেখেছো মানে? বলে ভূতেদের। তুমি কি ভূতেদের চাষাবাদ করে রেখেছো? আমার হাজবেন্ড বলে, হেসে বলে যে দেখো এটা শরিকি ফ্যামিলি, মানে যে হয় না ভাগ থাকে তো অনেকের, আমার পক্ষে একা কিছু করা সম্ভব না, এবং সব থেকে বড় কথা যিনি গৃহকর্ত্রী তিনি মানতে অস্বীকার করছেন, আমি কি করতে পারি? তখন আমার ওই জামাইবাবু বলেন যে দেখো, সবকিছু যে সবাইকে জানাতে হবে তার তো কোনো মানে নেই। পজিটিভ আর নেগেটিভ একসাথে কখনোই থাকতে পারে না, তারা না চাইতেও কিন্তু তোমার উপর এফেক্ট পড়বে। এই বাড়িতে কোনো শুভ কাজ হয় না, এই বাড়িতে কারোর কোনো আর্থিক উন্নতি নেই। সত্যিই তাই, একটা জায়গায় যেন কোন রকমের চলে যাচ্ছিল, কোনো উন্নতির কারোর কোনো চেষ্টাও ছিল না, জানো তো। মানে আচ্ছা। আমার হাজবেন্ডের কোনো চাকরি যে পাবো, সরকারি পরীক্ষা দিই, এসব যেন ও বলতো আমার কোনো চেষ্টাই ছিল না, চলছে টিউশন পড়াচ্ছি ব্যাস, সেম কম। কিন্তু কোনোদিন কোনো সরকারি চাকরির পরীক্ষা দেয়নি। মানে বলে না মাইন্ড ব্লকেজ করে দেওয়া, কারোর উন্নতি ছিল না। আমার শ্বশুর মশাই যে কাজ করতেন সেটা তো অনেক আগেই চলে গেছিল, তার দুবার সেরিব্রাল অ্যাটাক হলো, তিনি বিছানা সজ্জা হয়ে গেলেন। ফিজিওথেরাপির লোক ফিজিওথেরাপি করতে আসতো, তিনি ঝটকা মেরে তাকে ফেলে দিতেন, বলতো পরের দিন থেকে তোকে দেখলে আমি মেরে ফেলবো। মানে ফিজিওথেরাপির লোককে ফিজিওথেরাপি উনি করতে দিতেন না। ফিজিওথেরাপির লোকটি নাকি বলেছিলেন যে মোটামুটি 1-2 বছর যদি ফিজিওথেরাপিটা ঠিকঠাক চালিয়ে যাওয়া যায়, উনি হয়তো নিজের পায়ে পুরো ভালোভাবে না হাঁটতে পারলেও লাঠি ধরে হাঁটতে পারবে। কিন্তু আমার শ্বশুর মশাই যেন চাইলই না সুস্থ হতে। আর আচ্ছা। এটা আমার শোনা, আমার শাশুড়িও একই কথা বলেছে যে তিনি নিজের চেষ্টার অভাব ছিল, তিনি চেষ্টাই করলেন না। এরপর ওই জামাইবাবু বললেন দেখো, এক কাজ করো, আমি তোমার বাড়িতে একদিন নাইট স্টে করব, বাড়ির বউদের কাউকে কিছু জানাতে হবে না, আমি নাইট স্টে করব, আমি নিজে জিনিসটাকে ফিল করতে চাই। কারণ হয় না যারা এসব ব্যাপার নিয়ে করে ঘাটাঘাটি, তাদের একটা নিজস্ব ইন্টারেস্ট থাকে। তো তিনি বললেন আমি এখানে থাকবো, আমি দেখতে চাই কারা কারা আছে। তিনি কিন্তু এটা বলেছিলেন, কারা কারা আছে, তার মানে একজন কিন্তু ছিল না, যেটা সেই ঘরে পা দিয়েই বুঝেছিলেন। তো আমার হাজবেন্ড বললো ভালো কথা, খুব ভালো কথা, তুমি নিজে থেকে প্রস্তাব দিচ্ছ রাতে থাকবে, থাকো। তখন উনি বলেন দেখো ঢাকঢোল কিন্তু আগে থেকে পেটাবে না, কেউ যেন বুঝতে না পারে আমি থাকছি। আমি মানে 10 মিনিটের মধ্যে ফোন করব, আমি 10 মিনিটের মধ্যে আসবো যে কোনো দিন। আমার হাজবেন্ড বলে ওকে। এবার ঠিক তাই হলো, অমাবস্যার রাত ছিল, তিনি ঠিকই করেছিলেন বোধহয়। তিনি বলেন যে আমি আজকে তোমার বাড়িতে রাতে থাকবো। আমার হাজবেন্ড বলে এসো, কিন্তু বাড়ির বউদের বলো না। তো ন্যাচারালি আমি বা আমার শাশুড়ি আমরা কেউ কিন্তু জানতাম না যে তিনি কি কারণে এসে থাকছেন। তিনি বলেছিলেন যে অনেক রাত হয়ে গেছে আর তিনি তারাপীঠে ফিরতে পারবেন না, তাই রাত্রিটা এখানে থাকবেন, ঠিক আছে। মানে এই যে ঘটনাটা, এটা কবে হচ্ছে? তোমাদের বিয়ের পরে উনি আসার কথা বললেন? আমার বিয়ের পরে উনি আসেন। আর এই যে স্বামীর যে ঘটনাটা বললে, সেটা ওনার ছোটবেলা থেকে মোটামুটি বিয়ের আগে অব্দি আছে? মাধ্যমিক পরীক্ষার পর থেকে বললাম, 15 বছরের পর থেকে ওইগুলো ফিল করেছে। বিয়ের আগে অব্দি, তাই তো? বিয়ের আগে অব্দি। এখন তুমি বিয়ের পরের কথা বলছো, যখন নন্দাই আসছে তোমার? বিয়ের পরের কথা বলছি, যে তিনি বললেন যে আমি রাত্রে থাকবো, বউ এবং মাকে একটা ঘরে রেখো, আমরা একটা ঘরে থাকবো। তখন আমার হাজবেন্ড বললো ওকে। তো তিনি এলেন, আমরা খুব খুশি। যা হয় ঘরে জামাই এলে রান্না বান্না হলো, খাওয়া দাওয়া হলো। এবার আমি, আমার শাশুড়ি মা, শ্বশুর একটা রুমে শুলাম, আর আমার হাজবেন্ড ওনাকে নিয়ে ওই রুমটাতে শুলো, যেটা আমাদের রুম, যেখানে প্রবলেম সব থেকে বেশি ফিল হতো, ঠিক আছে। ওই রুমটাতে থাকলো। পরের দিন সকালবেলা আমি জানতে পারি কি কি রাত্রে ঘটেছে। সেই জামাইবাবু রাত্রি 2:30টা নাগাদ সবাইকে যখন দেখে, ভাড়াটে থেকে শুরু করে আমরা সকলে ঘরে শুয়ে পড়েছি, ঘর পুরোপুরি নিস্তব্ধ, তখন তিনি
একটা জলের বোতল বলবো না, একটা লিকুইডের বোতল এবং একটা কিছু চূর্ণ, যেটা আমার হাজবেন্ডকে দিয়েছিলেন হাতে এবং বলেছিলেন আমি এই জলটা ছড়াতে ছড়াতে যাব আর তুমি আমার পেছন পেছন এই চূর্ণটা ছড়াতে ছড়াতে আসবে, ঠিক আছে? ওকে। সেই জিনিস আমার হাজবেন্ড তাকে ফলো করতে করতে ওই চূর্ণ ছড়াচ্ছিলেন আর উনি ওই জল ছড়াতে ছড়াতে সিঁড়ি দিয়ে হঠাৎ করে আমার হাজবেন্ড বলে নিচে তিনি নামতে গিয়ে দৌড় লাগালেন, হঠাৎ করে দৌড় লাগালেন। এবার অন্ধকারের মধ্যে কোনো মানুষ যদি দৌড় লাগায় তাকে ফলো করা খুব একটা কি সহজ? তো আমার হাজবেন্ড বলে আমি আর তাকে ফলো করতে পারলাম না, আমি একটা জায়গায় স্টপ হয়ে গেলাম। কিন্তু আমাবস্যার রাত, অন্ধকার ঘুটঘুটে, আলো আঁধারিতে যেটুকু বুঝলাম তিনি প্রচন্ড জোরে চিৎকার করছেন, মানে ওই আমার জামাইবাবু, এবং বলছেন তোর হাতে আর বেশি দিন সময় নেই, আমি কিন্তু বুঝে গেছি তোরা আছিস এবং আমি চ্যালেঞ্জ করছি যত তাড়াতাড়ি সম্ভব তোদেরকে এখান থেকে বিতাড়িত করবো, ঠিক আছে? আচ্ছা। এবং তিনি যে কথাটা বললেন সে আগেকার দিনে যেমন দুর্বাসা মুনি শ্রাপ দিতেন সেরকম শরীরটা যেমন হিট হয়ে যেত, রেগে রাগান্বিত একেবারে। আমার হাজবেন্ড বলে আমি চিনতেই পারিনি যে এটা সেই জামাইবাবু, মানে চোখ মুখ লাল হয়ে গেছে একদম, আরে উনি থ্রেট দিয়ে এসছেন। আমি পেছন থেকে গিয়ে বললাম কি হলো, তুমি দৌড়ে এলে কেন? উনি তখন একটাই কথা বললেন, কোনো কথা না বলে চুপচাপ ওপরে চলো, বিছানায় শুয়ে যাবে, রাত্রে নামবে না, যদি বাথরুম যাওয়ার প্রয়োজন হয় আমাকে অবশ্যই ওঠাবে। ব্যাস এই হলো সেই রাতের ঘটনা। পরের দিন সকালে উনি যাওয়ার সময় বলে গেছিলেন যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে সপ্তসতী হোম এবং শস্ত্রয়ন করার ব্যবস্থা কর। আচ্ছা, সপ্তসতী হোম। তো একটা কথা বলো, তোমার যে নন্দাই ছিল এবং তোমার যে হাজবেন্ডের দিদি ছিলেন, হুম, তাদের বিয়ে কি কিছুদিন আগেই হয়েছিল তোমাদের বিয়ের? অনেক বছর আগে। কিন্তু তারা তো কখনো এই বাড়িটায় কোনো আসেনি। আসেনি, এটাও একটা কোয়েশ্চেন, সিরিয়াস তাই। আমার বিয়ের পরেই কিন্তু এসেছিলেন, তারা কখনো আসেননি। এমনকি মানে আমার শাশুড়ি মাও কোনোদিন জামাইকে বলেনি যে বাড়িতে এসো। আচ্ছা আচ্ছা, ওকে। এটা কিন্তু হয়, আমাদের গুরুদেবও যখন, মানে এখন যিনি গুরুদেব তিনিও যখন বাড়িতে আসতে চেয়েছিলেন উনি কিন্তু বাধা পড়েছিলেন, উনি আসতে পারেননি ওই বাড়ি, 3বার আসতে পারেননি, একবার নয় 3বার। এরপর ঘটনা ঘটে পরের দিন সকালে, তিনি তো বললেন যে সপ্তসতী হোম করার ব্যবস্থা করো। তো আমার হাজবেন্ড বললো খুব ভালো কথা, কি কি লাগবে তুমি আমাকে বলে দাও, লিস্ট করে দাও, আর কি করতে হবে বলো। তখন উনি বলেন আমি আমার অনুচর যারা আমার শিষ্য তাদেরকে নিয়ে যাব, হোমকুণ্ড আমি নিয়ে যাব, সব যা যাবতীয় আমার যা যাবতীয় নিয়ে যাব, তুমি পুজোর যা যা লাগে আর কি নর্মাল যা যা লাগে সেগুলো কিনে রাখবে। রীতিমতো আমার হাজবেন্ড বাজার করলো, কিনে রাখলো সমস্ত জিনিসপত্র। ডেট ঠিক হলো কি, এই দোল পূর্ণিমা, কালকে দোল পূর্ণিমা, আবার সেই দোল পূর্ণিমার দিনই কিন্তু ঠিক হয়েছিল যে সপ্তসতী হোম হবে, পূর্ণিমার দিন, খুব ভালো সময়, ঠিক আছে? আর এটা কোন সালের ঘটনা বলছো? এটা 15 তো 15 16 সময়ে ছেলে আমার ছেলে হয়ে যাওয়ার পর, এপ্রিলের পর, মানে এপ্রিলের পর ঘটনাটা চললো। এবার 2017-তে হোমের আয়োজনটা হচ্ছে এই দোলের সময়, বুঝতে পারছো? মানে এই দোলের, ওকে বুঝতে পেরেছি, 2017। তারপর বলো, তোমার ছেলের ব্যাপারটাও শুনবো, যেহেতু তোমার ওই শাশুড়ি মা বললেন না যে ঘর থেকে বেরিয়ে যাও অ্যান্ড অল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি এটা শেষ করে নাও, তারপর ওখানে যাচ্ছি। একদম। 2017-তে দোল পূর্ণিমার দিন ঠিক হলো হোম হবে বাড়িতে, ভালো কথা। পূর্ণিমারও বাজার করার ছিল আর এই কাজেরও বাজার করার ছিল, একসাথে সব বাজার করে রুমে রাখা হলো। আমার শাশুড়ি মা নিত্য বিকেল বেলা বেরোন, হয় বয়স্ক মানুষরা বেরোন। তো হঠাৎ করে দেখি বহু লোক মিলে শাশুড়ি মাকে কোলে তুলে নিয়ে আসছে। কি হলো, তখন আমার হাজবেন্ড বলছে কেন বেরিয়েছো, তোমাকে বলি বয়স হয়েছে, প্রেসার হাই লো কখন হয়ে যাবে, পড়ে গেছো। তো পাড়ার ছেলেরা বলে না গো, তোমার মায়ের কোনো দোষ ছিল না, তোমার মা হেঁটে হেঁটে যাচ্ছিল, একটা অটো স্টার্ট বন্ধ অবস্থায় দাঁড় করানো ছিল, আমরা দাঁড়িয়ে চা খাচ্ছিলাম, কারণ এই যে বাড়িটা এটা বাজারের মধ্যে, তো মানে লোকালয় পুরো, ঠিক আছে? তো বলে আমরা দাঁড়িয়ে চা খাচ্ছিলাম চায়ের দোকানে, দেখলাম কাকিমা হেঁটে আসছে, অটোটা হঠাৎ করে চলতে শুরু করলো আর কাকিমাকে ধাক্কা মেরে দিল। মানে হ্যাঁ, এবার এখানেও একটা মানে, একদমই মানে আমি এখানে যদি বলি দর্শকরা বলতে পারে হয়তো অটোর স্টার্টটা অন ছিল, কিন্তু এখানে বলে রাখি যারা দিতে এসেছিলেন তারা কিন্তু বারবার বলেছিলেন অটো চালক চা খাচ্ছিল,
তার চাবি হাতে ছিল, অটোর চাবি তার হাতে ছিল এবং অটো বন্ধ করা ছিল, স্টার্ট বন্ধ করা ছিল। নিউট্রালও থাকতে পারে কোনোভাবে। মানে একদম নর্মাল ছিল, অতক্ষণ তো অটোটা এগোয়নি। এক্স্যাক্টলি, বুঝতে পারছি, হ্যাঁ, পয়েন্টটা আমার বুঝতে শাশুড়ি মা পারছি। বাজার করে ফিরছে, বাজার বিশাল কিছুও বাজার না, টুকটাক পুজোর জিনিস নিয়ে ফিরছে অপোজিট থেকে, আর অটোটা শুরু হলো, শাশুড়ি মাকে ধাক্কা মারলো এবং ল্যাম্পপোস্টে ধাক্কা মেরে অটোটা থেমে গেল। আর আমার শাশুড়ি মা ছিটকে পড়লেন, তাকে ধরে নিয়ে আসলো, তার হাঁটুতে চোট পেয়েছিল, রক্তাক্ত অবস্থা। এবার ভাবো, পরের দিন একটা এত বড় হোম কাজ হবে, তার আগে যদি গৃহকর্ত্রী এরকম হয়ে যায়, তাহলে আর হোমটা হয় না, কারণ কাজকর্ম তো করতে হবে, সবকিছু অনেক কিছু অ্যান্ড অল ব্যাপার আছে। তো আমার হাজবেন্ড ফোন করে জামাইবাবুকে জানালেন যে এই এই ঘটনা ঘটেছে, কি করব। তো তখন উনি বললেন, আমার জামাইবাবু বললেন, দেখো হোম যখন আমি শুরু করে দেব, আমি একটা চক্র কাটবো, তার মধ্যে কিন্তু সকলকে প্রেজেন্ট থাকতে হবে। উনি এখন পা নিয়ে বসে থাকতে পারবেন না, ওর হাঁটুর যা অবস্থা, পা নিয়ে বসে থাকতে পারবেন না। আমারই উচিত হয়নি এত ঢাক ঢোল পিটিয়ে আয়োজনটা করা। ঠিক আছে, তোমার আয়োজন করা আছে, তুমি আয়োজন রেখে দাও। আমি হঠাৎ করে যেমন তোমার বাড়িতে রাত কাটালাম, ঠিক সেইভাবে আমি হঠাৎ করে তোমার বাড়িতে যে গিয়ে হোম করব, তুমি কিন্তু প্রস্তুত থেকো, এটাই ফোনে বললেন তিনি। আমার হাজবেন্ড বললো, ভালো কথা, তুমি এসো। 3 দিনের মাথায়, বেশি দেরি করেনি, 3 দিনের মাথাতে তিনি সকালে ফোন করেছেন যে আমি 8 ঘন্টার ভেতর ঢুকছি, হোম করব বাড়িতে। ঠিক আছে, তোমার যা জিনিস আছে তুমি বারান্দায় নামাও। এবার একটা উঠোন ছিল আমাদের, সেই উঠোনে সমস্ত জিনিসপত্র নামানো হচ্ছে, সবকিছু, এবং উনি মানে ভীষণ রকম তার ঝোলা যা থাকে আর কি জিনিসপত্র একজন তান্ত্রিকের, সে সমস্ত কিছু নিয়ে এলেন, খুব তাড়াতাড়ি আয়োজন করলেন। আমি বলে রাখি, আমার শ্বশুর প্যারালাইসিস, আগেই বলেছি, তাকেও একটা চক্র বিশাল বড় করা হলো, যার মধ্যে ওই ম্যাট্রেসের মধ্যে শ্বশুর মশাইকে শোয়ানো হলো, পাশে শাশুড়ি মাকে বসানো হলো, আমি বসলাম, আমার হাজবেন্ড সেও বসলো। এবার যখন মানে হোমের আগে কিছু তন্ত্রক্রিয়া থাকে, সেই তন্ত্রক্রিয়াগুলো যখন করা হচ্ছে, বিভৎস হাওয়া কৌস্তব, বিভৎস হাওয়া। জানলার বাইরে তাকিয়ে দেখি একটা গাছের পাতাও নড়ছে না। এবারে মার্চ মাস, বুঝতেই পারছো যে হতেই পারে কালবৈশাখীর টাইম, তো আমরা যে বাইরে তাকিয়ে দেখি কোনো ঝড়ই ওঠেনি, ভাড়াটেরা নিচে আছে, কারোর কিচ্ছু হচ্ছে না, শুধু ওই পোর্শনটুকুতে বিভৎস হাওয়া, কাঠিগুলো মানে ওই হোমের যে কাঠগুলো সাজানো হচ্ছে, সেগুলো যেন নড়চড় করছে, মানে কতটা জোরে হাওয়া, বুঝতে পারছো, নড়ছে ওগুলো। এরপর আবার ওই জামাইবাবু বললেন, যাই হয়ে যাক হোম কিন্তু হবে। তিনি একটা মন্ত্র করলেন, কিছুক্ষণ পর হাওয়াটা একটু কমলো, এরপর হোমের আগুন জ্বললো। আমার হাজবেন্ডকে একটাই কথা বললো, এই যে তুমি আসনে বসেছো, এই আসন ছেড়ে ওঠার চেষ্টাও করবে না, যদি আমিও ডাকি তাও তুমি উঠবে না, যদি তোমার ওয়াইফও ডাকে তাও তুমি উঠবে না, যে ডাকুক তুমি উঠবে না আসন ছেড়ে, এটাই প্রতিজ্ঞা করে এই হোমে বসো। আমার হাজবেন্ড বললো, একদম ঠিক আছে, যাই হয়ে যাক না কেন। বলে, তোমার ছেলে যদি দেখো মানে একদম যা যা তা অবস্থা, কাঁদছে ডাকছে, তাও তুমি উঠবে না, এখানে যা ঘটবে সব মায়া। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। তখন উনি বললেন, আমার হাজবেন্ড বললো, ঠিক আছে, একদম কথা দিলাম আমি উঠবো না। হোম চালু হলো, হোম হচ্ছে। এবার শুরু হলো ছাদে তাণ্ডব, বিভৎস তাণ্ডব, বিভৎস আওয়াজ, এপার ওপার হওয়া, দৌড়ো দৌড়ি করা, নুপুরের শব্দ, চুরির শব্দ, এতদিন যা যা শুনে এসেছি সব যেন মিলেমিশে একাকার হয়ে গেল। আর ওই যে বাইজি ঘর বলেছিলাম, ওই বাইজি ঘর থেকে শুরু হলো নাচের শব্দ। নাচের শব্দ? নাচের মানে অনেকগুলো মহিলা, ওই নুপুর নাচের যে নুপুর হয় যেটা আর কি, সেই কত্থক ডান্সের যে তাল থাকে, ঘুঙুর ঘুঙুর, হ্যাঁ। যেটা আর কি ঘুঙুর, হ্যাঁ, সেই ঘুঙুরের শব্দ, যেটা মানে একদম সম্ভবই নয়, ওই বাইজি ঘর থেকেই আসছিল। সেই কারণেই আমি কিন্তু আগেই বললাম, ওই বাইজি ঘরের প্রতি আমারও একটা খুব, যেন আমি দেখতাম তো যেন ফ্রিজ হয়ে যেতাম, আমি যেন দেখতেই থাকতাম, কি যে আমার ভালো লাগতো কে জানে। যাই হোক, তো এই সমস্ত কিছু শুরু হলো। তো আমার ওই জামাইবাবু বললেন যে কেউ কোনো দিকে তাকাবে না, সবাই আহুতি করে যাও। হ্যাঁ, আর উনি তন্ত্রক্রিয়া করছিলেন, কিছু মহামৃত্যুঞ্জয় হোম হচ্ছিল। এবার শুরু হলো, যে শ্বশুর কথা বলতে পারে না, অর্ধেক লোককে চিনতে পারে না, আমার নিজের ছেলেকেও চিনতে পারতো না শেষের সময়, আর সে হঠাৎ করে কৌস্তব স্ট্রেট বসে বলছে কি, এসব বন্ধ করো, আমার শ্বাসকষ্ট হচ্ছে, আমার বিরক্ত লাগছে। স্ট্রেট বসে, যে উঠতে পারে তাকে শুয়ে শুয়ে খাইয়ে দিতে হয়, তাড়াতাড়ি বন্ধ কর, আমার প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে।
তখন আমার হাজবেন্ড বলে, কি গো বাবার তো কষ্ট হচ্ছে, তাতে কি করব? তখন বলে, তোমাকে আমি হোমের আগেই বলেছিলাম যাই হয়ে যাক তুমি উঠবে না আসন ছেড়ে। ভালো করেছো, আসনে বসেই প্রশ্নটা করেছো। ওটা তোমার বাবা নয়, যে বলছে সে মায়া। তোমার বাবা যদি মরেও যায় তাও এই হোম বন্ধ হবে না। আচ্ছা। তো বলেছিল, এবং জোর করে চেপে আমাদেরকে, আমরা দেখছি শ্বশুর উত্তেজিত হচ্ছে, চোখ লাল হয়ে যাচ্ছে, কিন্তু এবারে দেখো আমরা যতই মানিয়ে নিই, তার ওয়াইফ যে মানে আমার শাশুড়ি মা, তার তো মানে সেও ক্রমশ রেগে যাচ্ছে ব্যাপারটাতে, যে উনি কষ্ট পাচ্ছে তাও তুমি এরকম কেন করে যাচ্ছ, বলছি কিছু নেই কিছু নেই, উনি তো মানতে রাজিই ছিলেন না প্রথম থেকে, কিছু নেই, তাও তোমরা এরকম করছো। তারপরে হোম শেষ হয়। আর হ্যাঁ, মাঝখানে আরেকটা ঘটনা ঘটে, বাসনের র্যাক পড়ে যাওয়া, বাসনের শব্দ এবং পুরো বাসনের র্যাক যেন হুড়মুড় করে পড়ে গেল, ঠিক আছে, অনেক কিছু ঘটনা। হ্যাঁ, মেন পয়েন্ট আমি বলি, যেটা আমি বলতে একদমই ভুলে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যজ্ঞ যখন শুরু হয় না কৌস্তব, ওপর থেকে টুপ টুপ করে বৃষ্টি পড়ার মতো কিছু তরল জমাট পদার্থ পড়তে থাকে। তো আমার হাজবেন্ড ভাবে কি পড়ছে, ওপর থেকে দেখি পাশে যজ্ঞের পাশে যখন তাকায় তখন দেখা যায় সবুজ রঙের পিত্তি বমি হয় না, যখন আমরা পেটে কিছু খালি পেটে বমি করি, ওরকম বমি টাইপের কিছু পড়ছে। এবং এত দুর্গন্ধ যে ওখানে মানে বসে হোম করা যাবে না, সেই জামাইবাবু জোরাজোরিতে মানে বমি চলে আসবে, নিজেদেরই বমি চলে আসবে, মানে এটা পুরোপুরি হোমটাকে অশুদ্ধ করার পরিকল্পনায় ছিল। বুঝতে পারছি। হ্যাঁ, পুরো সবুজ একদম লালপেল টাইপের একটা বমি, আর কি বলবো। যাই হোক, তারপরে হোম সম্পন্ন হয় এবং চারটে বড় বড় গজাল নিয়ে আমার ওই জামাইবাবু উঠে দাঁড়ান এবং বলে, তোমার এরিয়া, মানে আমার হাজবেন্ডকে বলে, তোমার এরিয়া যতটা ততটা আমাকে দেখাও নিচে, আমি এগুলো প্ল্যান্ট করব, কিছু দর্পণ আছে যেগুলো আমি প্ল্যান্ট করব। তো আমার হাজবেন্ড নিয়ে যায় তাকে নিচে এবং সেই সমস্ত জায়গাগুলো দেখায়। তিনি চার কোনায় চারটে গজাল পুঁতে দিয়ে আসেন এবং দর্পণ স্থাপন করে আসেন। দর্পণের ব্যাপারটাই আমি পরে আসছি। ওই চারটে দর্পণ স্থাপন করে আসেন এবং তিনি বলেন আমার হাজবেন্ডকে, দেখো এটা শরীর কি ব্যাপার, তো ওই দিকটা আমি কিছু করতে পারলাম না কারণ তাদের পারমিশন পাইনি, তোমার চৌহদ্দি টুকুর মধ্যে কেউ আর কিছু ডিস্টারবেন্স করবে না, এটা আমি কথা দিতে পারি, কিন্তু বাইরে থেকে তোমাদেরকে বাইরে বের করার চেষ্টা অবশ্যই করবে। মানে বিভিন্ন সাউন্ড যেগুলো আসছিল সেগুলো বাইরে থেকে আসবে, যদি তোমরা অ্যাট্রাকটিভ হয়ে সেদিকে চলে যাও তাহলে কিন্তু বিপদ আবার আছে, ঠিক আছে, মানে ওগুলোকে শুনেও না শোনা করতে হবে, দেখেও না দেখা করতে হবে। ওই পোর্শনে যদি দেখো কেউ সাদা শাড়ি পরে ঘুরছে বা নানান রকম অঙ্গভঙ্গি করছে, ওটাকে দেখেও না দেখা করবে। একটা কথা মাথায় রাখবে, তোমার দিকে কেউ আর আসতে পারবে না, ঠিক আছে। ওকে। এই যজ্ঞ হোম এ সমস্ত হয়ে যাওয়ার 6 মাসের ভেতর, 6 মাস কি 7 মাসের ভেতর আমার শ্বশুর মশাই মারা যান। আমার শ্বশুর মশাই আমার বিয়ের আগে থেকে বিছানা সজ্জা, মানে মোটামুটি তিনি 6-7 বছর এই যন্ত্রণা ভোগ করেছিলেন। এবং সব থেকে বড় কথা, তিনি দুটো কানেই বধির ছিলেন, একদমই শুনতে পেতেন না, দুটো কান বধির, না পেতেন না, সেরিব্রাল হয়ে যাওয়ার পর দুটো কানই পুরোপুরি বধির, যা কিছু বলতেন লিখে বোঝাতেন। তারপরে ক্রমশ সেটাও বন্ধ হয়ে গেছিল এবং মানুষ চেনা প্রথমে বুঝতে পারতো এটা তার ছেলে, আমাকে কোনোদিনই বুঝতে পারেনি আমি কে, বুঝতেই পারিনি আসলে। তিনি বিবাহ এই সময় ঊর্ধ্বে চলে গেছেন, বিয়ে কি সেটাই ওর মাথায় নেই, ছেলেটিকে চেনাও বন্ধ করে দিয়েছিল এবং বাড়িতে যে কি হচ্ছে ওসব কিছু বোঝেনি। এরপর আমার প্রত্যেকটা রুমে এমনকি বাথরুমে পর্যন্ত ওই জামাইবাবু কিছু দর্পণ স্থাপন করে যান। সেই মানে আয়না 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 সেই আয়না হলো কালপুরুষ দর্পণ। আচ্ছা, কালপুরুষ দর্পণ, এবার বলে রাখি, কালপুরুষ সম্পর্কে মানুষের মধ্যে অনেক মিসকনসেপশন আছে এবং বিভিন্ন কালপুরুষ আছে। যেমন আমরা পড়াশোনা করেছি যখন, তখনও আমরা কালপুরুষ নক্ষত্র মণ্ডলীতে কালপুরুষ পড়েছি। এবং এই যে দর্পণে কালপুরুষ আঁকা, এটা দেখতেও কিন্তু একটু ভয়ঙ্কর এবং দেখে বুঝতেই পারবে মনে হবে অপদেবতা, দেবতা নয়। তুমি ফটোগুলো পাঠিয়েছো আমাকে? হ্যাঁ, তোমায় আমি পাঠিয়েছি, তুমি দেখেছো, তুমি চাইলে কিন্তু দর্শকদেরও দেখাতে পারো। ওকে, আমি ইনস্টাগ্রামে পাঠিয়ে দেবো, যারা দেখতে চাই। তো এই হলো কালপুরুষ দর্পণ, এটা বাস্তুর জন্য কিন্তু কাজে আসে। যাই হোক, তো আমি দেখে প্রথমে বলেছিলাম জামাইবাবুকে যে এইগুলো কি, এগুলো তো ভূতেদের মতো, মানে অপদেবতা, এগুলো স্থাপন করলে এদেরকে দেখে তো আমার নিজের আরো ভয় লাগে। তখন উনি আমাকে একটা কথা বলেছিলেন যে, দেখ পূর্ণিমা,
বিষে বিষে যেমন বিষক্ষয় হয়, আর হিন্দিতে একটা প্রবাদ আছে, লোহে লোহে কো কাটতা হ্যায়, ঠিক সেই রকম নেগেটিভ এনার্জিকে রোধ করতে কিন্তু এই কালপুরুষ দর্পণের জুড়ি মেলা ভার। এবং আচ্ছা। এই কালপুরুষ কে এবার বলি আমি। হ্যাঁ, কালপুরুষ আসলে তিনিই হন সৎ কোনো ব্রাহ্মণ, সৎ ব্রাহ্মণ মল মাস যুক্ত অমাবস্যা তিথিতে, মল মাস যুক্ত অমাবস্যা তিথিতে কোনো সৎ ব্রহ্মচারী ব্রাহ্মণ যিনি বিয়ে দেওয়া করেননি কোনোদিন জীবনে, এবং সৎ অর্থাৎ কর্মেও সৎ বচনেও সৎ, এমন কোন সৎ ব্রাহ্মণ যদি মঘা নক্ষত্রে, অর্থাৎ কেতুর যে নক্ষত্রগুলো রয়েছে, কেতু নক্ষত্র, মঘা, অশ্বিনী, তিনটে আছে। তিনটে, এই নক্ষত্র যোগে যদি মারা যায়, অপমৃত্যু হয়, তাহলেই তিনি কালপুরুষ হন। অর্থাৎ তিনি প্রেতজনী প্রাপ্ত হলেও দেবত্ব লাভ করেন। পূর্ণিমাতে মারা গেলে হয় ব্রহ্মদত্ত, অমাবস্যায় মারা গেলে হয় কালপুরুষ। ওকে ওকে। এই কালপুরুষ দর্পণ যদি কারোর বাড়িতে প্রতিস্থাপন করা হয়, উক্ত মন্ত্র দ্বারা প্রতিষ্ঠা করে যদি প্রতিষ্ঠা করা হয়, তাহলে সেখানে কোনো নেগেটিভ এনার্জি, যত বড়ই নেগেটিভ এনার্জি হোক, ঢুকে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সবার আগে সেই দর্পণে ক্রাশ হবে। যে বাড়িতে যত বেশি নেগেটিভ এনার্জি থাকবে, সেই বাড়িতে কালপুরুষ দর্পণ নিজে নিজে মুছে যাবে। মুছে যাবে ইন দ্য সেন্স? মানে তোমাকে যে ছবিটা আমি পাঠিয়েছি, সেই ছবিটা মনে হবে হাত দিয়ে কেউ যেন মুছে দিয়ে চলে গেল। আচ্ছা আচ্ছা। এটাই প্রমাণ যে তোমার বাড়িতে ঠিক কতটা অশুভত্ব রয়েছে। এটা আমরা এই দর্পণটা প্রোভাইড করে থাকি, মানে বর্তমানে আমার হাজবেন্ড এখন তন্ত্র সাধক, তিনি প্রোভাইড করে থাকেন। তো বাস্তুরও এটা একটা পার্ট। যদি কোনো বাস্তুতে খুব সমস্যা থাকে, কালপুরুষ দর্পণ প্রতিস্থাপন করতে হবে। এবার আমি বলি, কালপুরুষ দর্পণ প্রতিস্থাপন করার পর তোমাকে কি কি নিয়ম মেনে চলতে হবে। প্রথমত, কোনো কোনো মহিলা আছে, বা মহিলা শুধু বলবো না, আমি ছেলেদের কথাও বলবো, বাথরুম থেকে নগ্ন অবস্থায় বেরিয়ে আসে। ধরো রুম অ্যাটাচ বাথরুম, এবার বাথরুম থেকে নগ্ন অবস্থায় বেরিয়ে এসে বিছানার মধ্যে জামা কাপড় পরে, এবং সেই রুমে কালপুরুষ দর্পণ রয়েছে, ঠিক আছে? সেটা উচিত না। এরপর তুমি ধরো স্বামী স্ত্রীর ব্যাপারটা ঠিক আছে, আমি খুলেই বলছি, কিন্তু কোন স্ত্রী যদি পর পুরুষ এসে যদি কিছু ইন্টিমেট করে এবং সেই ঘরে দর্পণ রয়েছে, বা তার স্বামী যদি স্ত্রীর পরস্ত্রী সাথে ইন্টিমেট করে, সেখানে কালপুরুষ দর্পণ রয়েছে, তাহলে কিন্তু সেই ব্যক্তির, যার ঘরে আর কি লাগানো আছে, তার চরম ক্ষতি হবে। মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করলে প্রবলেমেটিক হতে পারে। যেগুলো খারাপ কাজ, বিছানায় বসে এটো খাবার খাওয়া, মাছ মাংস বিছানায় বসে খাওয়া, তারপর নগ্ন হয়ে ঘুরে বেড়ানো, পিরিয়ডস এর জিনিসপত্র যত্রতত্র ছড়িয়ে রাখা, বুঝতে পারছো? এই সমস্ত অনাচার কাজগুলো যদি করা হয়, তাহলে কিন্তু কালপুরুষ যার রক্ষা করতে এসছে তার কিন্তু ক্ষতি করতে শুরু করবে। এই সমস্ত কারণ তিনি সৎ, আমি আগেই বললাম, সৎ ব্রাহ্মণ ছিলেন এবং তিনি ব্রহ্মচারী। তিনি দুজনই প্রাপ্ত হয়েছেন, কিন্তু দেবত্ব লাভ করেছেন। তাকে পুজো করি আমরা বৃহস্পতিবার দিন, সাদা রজনীগন্ধা হোক বা যে কোনো সাদা ফুল মালা দিয়ে, এবং সাদা জিনিস তিনি ভোগে পছন্দ করেন, নকুলদানা, তারপরে ওই যে হয় না তোমার মাখনা, এই জাতীয় সাদা জিনিস তিনি পছন্দ করেন। শুধুমাত্র বৃহস্পতিবার দিন তার পুজো করা হয় এই দিয়ে। এই হলো কালপুরুষ। এই কালপুরুষ যে কোনো বাড়িতেই প্রতিস্থাপন করা গেলে নেগেটিভ এনার্জি আসে না। এরপর কৌস্তব আমি আসি তোমাকে সেই ব্যাকে, যেখানে আমি বলেছিলাম যে আমি প্রেগনেন্ট অবস্থায় ভাদ্র মাসে বেরিয়ে যেতে বাধ্য হয়েছি। আচ্ছা। ঘটনাটা হচ্ছে এরকম, 3 মাসের মাথায় 22শে অগস্ট আমার হাজবেন্ডের জন্মদিন। সেদিন আমার রিপোর্ট আসে যে আমি প্রেগনেন্ট। খুব খুশির খবর, সবাই খুব আনন্দিত। আমি আমার শাশুড়িকে বলতে যাই যে এরকম এরকম, তো তুমি দিদা হতে চলেছে, যেটা হয়। আমার শাশুড়ি দেখলাম খুব একটা যে খুশি হলো এমনটা কিন্তু নয়, খুব একটা খুশি হয়, মানে হ্যাঁ ভালো হয়েছে, তুমি এবার সাবধানে থাকো, আর কি বলবো এই। তারপরে দেখলাম তার আচরণ চেঞ্জ হতে থাকলো। অর্থাৎ এতদিন আমার ডাক নাম হচ্ছে কৃষ্ণা, তো আমাকে কৃষ্ণা খেয়ে নে, কৃষ্ণা এগুলো করতো, কিন্তু যখন থেকে শুনলো আমি প্রেগনেন্ট, তার মধ্যে সেই সমস্ত গুলো কমে গেল। মানে খাবার আর আমি, মানে প্রথম দিন থেকে আমি এত ভমিটিং করেছি, বিছানার সাথে মিশে গেছিলাম। মানে আমার পেটে জল গেলেও, ডাবের জল গেলেও আমি ভমিটিং করতাম। কিছু মানুষ প্রেগনেন্সি এনজয় করে, আমি একদমই এনজয় করিনি, সবসময় কষ্ট পেয়েছি। তা সকাল থেকে হাজবেন্ড বেরিয়ে যেত, থাকতো না।
এবার রাত্রিবেলায় এসে খালি ও আমার পেছন পেছন জলের বোতল নিয়ে ঘুরতো, কারণ আমি কখন বমি করব। এরপর আমার শাশুড়ি মা টাইমে দেখতাম আগে কচুরি এনে পরে খেতে দিত জল খাবারে, প্রেগনেন্ট হওয়ার পর খেতে দিচ্ছে বাসি শুকনো। শুনতে পেলাম না। হ্যাঁ, বাসি শুকনো রুটি। আচ্ছা, এবার ওকে। ধরো আমার মুখে কিছু রোচাচ্ছে না সেই সময়, যারা প্রেগনেন্ট হয় তাদের মুড সুইমিং ও হয়, আমার সেই সময় এমনিই ভালো খাবার খেতে ইচ্ছা করছে না, এবার শুকনো রুটি তো আমার খেতে ইচ্ছা করবেই না। আমি আমার রুমেই থাকতাম, আমি জানলার বাইরে সেগুলো ফেলে দিতাম, সত্যি কথা বলছি, আমি জানলার বাইরে ফেলে দিতাম। তারপরে একদিন শাশুড়ি মা মাছ রান্না করে দিলেন, মাছটার ভেতর কৌস্তব রক্তে ভর্তি। মাছটার ভিতরে রক্তে ভর্তি? ভাজেইনি মাছটা, রক্তে ভর্তি, এবং যে পটকাটা হয় সেটাও ছিল। এবার সেদিন আমি চিৎকার করেছি, যে আমি খাবো না, দরকার নেই আমাকে ফেনা ভাত দাও, আমি সেটা দরকারে খাবো, কিন্তু দয়া করে আমাকে এরকম খাবার দিও না, এই মাছটা আমি রাখছি কারণ আমি তোমার ছেলেকে দেখাবো, আমি বলেছিলাম আমার ছেলেকে তো ডিউটি থেকে ফিরলে দেখাবো। হ্যাঁ দেখিয়ে নিবি, ও আমার একেবারে ইয়ে করে নেবে, তুই দেখিয়ে নিবি যা। আমি সত্যিই রেখেছিলাম গোস্ত, রাতে দেখিয়েছিল, দেখো তো এটা কি সম্ভব? তখন ও মায়ের কাছে নিয়ে গিয়ে বলেছিল তুমি রান্না করতে পারছো না, কি কষ্ট হচ্ছে, কাজের মেয়ে রেখে দিই, কারণ ও তো এখন পারবে না। ও বললো না আমার রান্না করতে প্রবলেম হচ্ছে না, আর এমনিও মেয়েরা প্রেগনেন্ট হলে প্রথম বাচ্চা বাপের বাড়িতে হয়, ও এখানে 80টাই হবে। আচ্ছা। হঠাৎ করে দেখি একদিন সকাল বলছে রাত্রিবেলা যে আমি ইয়ে যাব, বোলপুর যাব, যেখানে আমার দেওর আর যা থাকে, তিনি বলছেন আমি বোলপুর যাব। তো আমার হাজবেন্ড বললো ঘরে একটা প্যারালাইসিস পেশেন্ট পড়ে, ও প্রেগনেন্ট, যদি পড়ে যায় স্লিপ করে, তুমি এখন যাবে না, আমার ওখানে যাওয়াটা এখন খুব দরকার, আমাকে যেতে হবে, আমাকে তুই খালি ট্রেনে চাপিয়ে দে। আমার এত জোরাজোরি করছে, উনি একা কিন্তু বিশ্বাস করো দোকান বাজারের বাইরে কোনোদিন কোথাও যায়নি ট্রেনে। উনি বললেন আমাকে হাওড়ায় চাপিয়ে দে, ওখান থেকে আমাকে বোলপুরে ও এতে ও নামিয়ে নেবে, মানে ছোট ছেলে নামিয়ে নেবে, তুই আমাকে চাপিয়ে দে। এবার টিটিকে বলে হাওড়ায় উনি আমার হাজবেন্ড চাপিয়ে দিল। সেই দিনই করছিলাম, আমি বাবাকে ফোন করেছি, আমার বাবা বিকেলের মধ্যে এসেছে, রাতটুকু কাভার করেছি। পরের দিন ফোন করে আমার শাশুড়ি মাকে যে আপনার আসতে কতদিন লাগবে, না এখন তো আমি যাবো না, কিন্তু উনি যাওয়ার সময় এই কথাটা কিন্তু বলেননি যে আমি এতদিনের জন্য যাচ্ছি। তখন আমার বাবা বলে তাহলে কি আমি ওকে নিয়ে, হ্যাঁ অবশ্যই, আর নিজের মেয়েকে নিজেরা নিয়ে যান, সব থেকে সেফ থাকবে, নিজের মেয়েকে নিজেরা নিয়ে চলে যান। ভাদ্র মাস, আগেই বললাম 22শে অগস্ট আমি প্রেগনেন্ট হয়েছি, ওই ভাদ্র মাসে আমি আমার মানে ইয়ে নিয়ে আমি প্রেগনেন্ট অবস্থাতেই বাড়ি থেকে শাশুড়ির সাথে দেখা না করে বেরিয়ে যাই। এবার বাড়িতে রইলো শুধু আমার হাজবেন্ড আর ওই প্যারালাইসিস পেশেন্ট শ্বশুর। তো আমার হাজবেন্ড বলে জানো তুমি চলে যাওয়ার একদিনের মাথাতেই মা কিন্তু চলে এসেছে, মানে যেন তেন প্রকারেণ তোমাকে বাড়ি থেকে আমাকে তাড়াতে চাইছিল। আমি শ্বশুর বাড়ি করেছি, দেখো ফেব্রুয়ারিতে আমার বিয়ে হয়েছে, আগেই বললাম 2015 ফেব্রুয়ারিতে বিয়ে হয়েছে, মার্চ এপ্রিল মে জুন জুলাই এই কয়েক মাস আমি শ্বশুর বাড়িতে থেকেছি, অগাস্ট মাস থেকে আমি তার মধ্যেই ওই সমস্ত কিছু ফিল করেছি যা যা হওয়ার। তারপরে অগাস্ট মাসে আমি চলে এসেছি আমার বাপের বাড়ি, পুরো 8 মাসের জার্নি আমি বাপের বাড়িতে কমপ্লিট করি। তারপর ওই যে ননদ এবং নন্দাই যারা আমাদের জীবনে ভগবান, তারা বলে যে দেখো আসানসোলের ডাক্তারের থেকে তো কলকাতার ডাক্তার নো ডাউট অনেক ভালো, এবং যেহেতু উনি জ্যোতিষী ছিলেন তো উনি বলেন যে পূর্ণিমার ছকে এমন কিছু ব্যাপার আছে, পঞ্চম স্থান পঞ্চম ঘরটা সন্তান জায়গাটা একটু ইয়ে, তো কোনো কিছু প্রবলেম আসতে পারে, তো আমরা রিস্ক নেব না, ওর কলকাতাতেই হবে, আমি ইয়ে করছি এসি ট্রেনে ওকে নিয়ে চলে আসো, মানে আমার হাজবেন্ডকে বলে তুমি যাও, তুমি পূর্ণিমাকে নিয়ে এসো, শ্বশুর বাড়িতে উঠতে হবে না, আমার বাড়িতে থাকবে। তিনি তখন থাকছিলেন কলকাতার কসবায়, আচ্ছা, কসবায় থাকছিলেন। তো আমিও এসে কসবায় উঠি এবং কসবায় থাকি। তারপরে আমার ওখানে বিশুদ্ধানন্দ হসপিটালের নাম শুনেছো? ওখান থেকে আমার বাচ্চা হয়, তো উনি আমাকে বের করে দিয়েছিলেন। এরপর আমি যখন বাচ্চা নিয়ে এলাম হসপিটাল থেকে, তারপর আবার শ্বশুর বাড়িতে আমি আসি, মা সাথে এসেছিল, 21 দিন আমার মা ছিলেন। একদিন বলে জানিস আমি ভোরবেলা 4টে নাগাদ বাথরুমে গেছি, বাথরুম থেকে বেরিয়ে দেখছি আমাদের ওপরে একটা বাথরুম ছিল আর নিচে ভাড়াটিয়াদের একটা আলাদা বাথরুম ছিল। এবার বলছে ভোর 4টেই দেখলাম একটা সাদা কাপড় পরা কেউ যেন বাথরুম থেকে বেরিয়ে আবছা হয়ে গেল। আমি মাকে বললাম ঠিক দেখেছো তুমি? মা বললো হ্যাঁ। এবং আমার বিয়ে হওয়ার পর না আমার ভাড়াটিয়াদের আমার সাথে খুব ভালো সম্পর্ক হয়ে গেছিল, আমার শাশুড়ির থেকেও বেশি। মানে সত্যি কথা বলতে 40 বছর হয়তো ওনারা একসাথে আছেন, কিন্তু আমার সাথে এত ভালো ব্যবহার হয়ে গেছিল কৌস্তব,
এবং আমার বাচ্চার অর্ধেক দেখভাল আমার মা চলে যাওয়ার পর ওই ভাড়াটেরা করেছে। শাশুড়ি মায়ের অসুবিধাটা কি হচ্ছিল বেসিক্যালি? বুঝতে পারিনি, ও কখনোই মানে বাচ্চা হওয়াটা পেতে পারেনি। মানে এখন বাচ্চাকে পছন্দ করেন তোমার? কোন না পছন্দ করেন বলতে ওনার সাথে সেইভাবে তো মাঝে মধ্যে উনি এলেও মানে থাকেন না সেইভাবে, ঠিক আছে, থাকেন না। এবং এখন আমার বাচ্চাকে হয়তো দেখলে চিনতেও পারবে না। তোমার হাজবেন্ডের বিয়ে হোক সেটা কি চাননি উনি নাকি? একদম ঠিক ধরেছো, উনি চাননি বিয়ে হোক। কেন বলো তো এরকম? কি জানি, উনি হয়তো ইনসিকিউরিটি ফিল করেছিলেন যে বিয়ে হয়ে গেলে হয়তো যে রোজগারটা করছে সেটা আর আমি পাবো না, কারণ আমার হাজবেন্ড যা পেতো অর্ধেকের উপর মায়ের হাতেই দিয়ে দিত। এটা অ্যারেঞ্জ ম্যারেজ তোমাদের নাকি? হ্যাঁ অ্যারেঞ্জ ম্যারেজ, আমি তো আগেই বললাম ভিডিওর আগে আমার অ্যারেঞ্জ ম্যারেজ। হ্যাঁ, বাট সেটা তোমার মা শাশুড়ির দিক থেকে হয়নি? শাশুড়ি মা শুধু বলতেন যে ওর কোনো মেয়ে পছন্দ হচ্ছে না তাই বিয়ে হচ্ছে না, কিন্তু কখনো কোনো দিন কোনো সম্বন্ধ উনি আনেননি, কোনো দিনই সম্বন্ধ। আমার হাজবেন্ড এটাই বলে যে মা যে এটা দোষারোপ করে, মাকে জিজ্ঞেস করো তো কোনোদিন কি কোনো সম্বন্ধ, মানে একজন মা বাবার পরিণত ছেলে হয়ে গেলে যা করা উচিত সেটা কি করেছিলেন? আমার বাবা তো করার জায়গায় ছিল না, কিন্তু মা কি করেছিলেন? উনি কোনো ছেলেরই বিয়ে দেননি, ছোট ছেলেও লাভ ম্যারেজ করে বিয়ে করে। আর তোমার হাজবেন্ড মানে নিজে দেখে শুনে বিয়ে করেন? না, আমি ওই জামাইবাবুর চেম্বারে গেছিলাম, দুর্গাপুরে ওনার চেম্বার ছিল। আচ্ছা, চেম্বারে যাই, চেম্বারে আমার ছক দেখে উনি ঠিক করেছিলেন যে এই মেয়েকেই আমি আমার শালার সাথে বিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে, তো উনি সম্বন্ধ করে ওই বিয়েটা দেন। তারপরেই ওই বাড়িতে আসা ওনার, মানে আমি তো বলবো আমার সূত্রেই আসা, কারণ এতদিন তো তিনি আসেননি কখনো। তো একটা কথা বলো, এই কালপুরুষ দর্পণ স্থাপন করার পর সব ঠিকঠাক হয়ে গেছিল না তাও প্রবলেম হচ্ছিল? আমি তোমাকে কি বলছি, ওই যে সাদা কাপড় পরে যাকে দেখলো, আমি বললাম না ভাড়াটিয়াদের সাথে সম্পর্ক ভালো হয়ে গেছিল। এরপর আমি নিচে গিয়ে একদিন এমনি সন্ধ্যাবেলা গল্প করছি, আমি ওদের সাথে বেশি গল্প করতাম, আমার মাও ছিল, নিচে গল্প করছি, তো এরকম বলছি জানো এরকম এরকম অনেক কিছু আমি ফিল করছি, কারণ তখনও হোম টোম হয়নি, এরকম এরকম ফিল করছি। তো সত্যি তোমরা কিছু ফিল করো না? এত বছর যে আছো, 40 বছর হয়ে গেল। ও বলে দেখ, তোর শাশুড়ির যিনি দিদিমা ছিলেন তিনি প্রত্যেকদিন ভোরবেলা আমাদের বাড়ির পেছনে পুকুর ছিল একটা, বর্তমানে সেটা নেই, ফ্ল্যাট হয়ে গেছে ওখানে, পুকুরে স্নান করে উনি সিঁড়ি বেয়ে উপরে উঠে আসতেন। তো বিশ্বাস কর কৃষ্ণা, ওখানে সবাই আমাকে কৃষ্ণা বলে, বিশ্বাস কর কৃষ্ণা, আমরা নিজেরা দেখেছি ভোর 4টে 4:30 নাগাদ জলের পায়ের ছাপ সিঁড়ি দিয়ে উঠে উঠে ওপরে চলে। মানে মানুষ যখন চান করে ফিরে আসে জলের ছাপ পড়ে, পায়ের ছাপ পড়ে জলে। মানে এ থেকে এটা প্রমাণিত হয় কৌস্তব যে আমরা আমাদের ডাইমেনশনে আছি, ওরা কিন্তু ওদের ডাইমেনশনে আছে, মানে ওদের ডাইমেনশনে এখনো সেই পুকুর আছে। ওই পুকুর কিন্তু বুঝে গেছে ফ্ল্যাট হয়ে গেছে, কিন্তু প্রত্যেক দিন নাকি ওই ভাড়াটিয়া যিনি 40 বছর আছেন তিনি প্রায় দিন দেখেন, যদি ভোরবেলা ঘুম ভাঙে তার ওই একই টাইম 4টে থেকে 4:30 ভেতর ওই ভদ্র মহিলা পুকুরে স্নান করে পায়ের ছাপ দিয়ে দিয়ে সিঁড়ি বেয়ে উঠে যেতে। আর সেই দিন আমার মাও দেখেছিল ঘর বাথরুম থেকে কেউ যেন ঘরের দিকে সাদা কাপড় পরে, একদম ধবধবে বিধবা সাদা কাপড় পরে। মানে 21 বছর বয়সে যিনি বিধবা হয়েছেন তার কথা বলছো? শাশুড়ির দিদিমার কথা। ও মাই গড, শোনো মানে আমি ভুল বুঝছি না, একটু বলবে আমাকে, ঠিক আছে? তুমি একদম ঠিক বলছো, ওই দিদিমা। এটাই হচ্ছে গল্প যে আমার শাশুড়ি কেন জিনিসটা মেনে নিতে পারেননি যে তার দিদিমাকে সবাই বুঝে যাচ্ছে তিনি ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছে। একটু দাঁড়াও, আমি একটা কথা বলি। একটা সময় ছিল যে সময় উনি 21 বছর বয়সে বিধবা হন এবং এখানে 4টের সময় স্নান করে পুকুর থেকে ঘরে আসতেন, সেটা সেই ভাড়াটিয়ারা দেখতো, ঠিক আছে? এখনো ওই সাদা শাড়ি পরে কাউকে উঠে আসতে দেখা যায় এবং পায়ের ছাপটা পরে, ঠিক আছে? পুকুরটা এখন বুঝে ফ্ল্যাট হয়ে গেছে, তুমি বলতে চাইছো যে এখনো ওদের ডাইমেনশনে ওই পুকুরটার এক্সিস্টেন্স রয়েছে? নিশ্চয়ই আছে, কারণ না হলে জলের ছাপ আসবে কি করে? এটা খুব ইন্টারেস্টিং, এটা যদি সত্যি হয়ে থাকে এটা খুবই ইন্টারেস্টিং। কেন বলছি? আমি দেখিনি, এটা আমার মা দেখেছে, যে কয়েকদিন আমার মা 21 দিন বাচ্চা হওয়ার পর ছিল, তার মধ্যে 1-2 দিন আমার মা দেখেছে, তারপরেই এটা প্রমাণিত হয় যে ওটা ভাড়াটিয়ারা প্রায় দিন দেখেছে। আর একটা কথা বলছি, এটা দুটো এক্সপ্লেনেশন হতে পারে, এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার বললাম, ঘটনায় আসছি। একটা হতে পারে
এটা তুমি ডাইমেনশনের যে কথাটা বলছো, দুটো ডাইমেনশনে দুটো ডিফারেন্ট ভাবে টাইমটা চলে, তার জন্য এই জলের পায়ের ছাপ পড়ার ব্যাপারটা দেখা যাচ্ছে, থিওরি যদিও। আর আরেকটা যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে রেসিডুয়াল হন্টিং, ঠিক আছে? এটা নিয়ে আমরা এই মঙ্গলবার দিন কৌশলের আড্ডাতে যে পডকাস্টটা হবে, মানে যেটা আপলোড হবে, সেখানে আমরা এই ব্যাপারটা নিয়ে খুব ডিটেলসে কথাবার্তা বলেছি। খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট বলো। তারপরে কি হলো বলো, এগো এবার। হ্যাঁ, তারপরে এই জিনিসটা আমি তো দেখিনি, আমি এটা ফিলও করিনি, আমি নিজের চোখেও দেখিনি, তাই হয়তো ভয় পাইনি। এরপর আমি যখন হাজবেন্ডকে বলি, ও বলে তাহলে এটাই বোধহয় কারণ যে আমার মা মানতে চায় না যে ওর দিদিমা ভূত হয়ে গেছে, বা সবাই ওর দিদিমাকে ভাববে ক্ষতি করছে, কারণ ছোট্টবেলা থেকে উনি মা পাননি, উনি ওই দিদিমাকে মা বলে জানেন। এবার আমাদের পরিচিত কেউ যদি বলি যে তার আত্মা সবার ক্ষতি করে বেড়াচ্ছে, এটা কেউ মেনে নিতে চায় না। তো আমার শাশুড়ির এটা বদ্ধ ধারণা ছিল যে যদি দিদিমা থেকেও থাকেন, আছে বেশ আছে, তার বাড়িতে তার সম্পত্তিতে সে আছে, সে কারোর ক্ষতি করবে না, বুঝতে পারছি। কিন্তু আমার শাশুড়ি এটা বুঝতে পারেনি যে এটা শুধু দিদিমা ছিল না, আরো অনেক জমিদার বাড়িতে যে এত এত লোকের এতদিন ধরে মৃত্যু হয়েছে, ওরা আমি যা শুনেছি আমার শাশুড়ির মুখ থেকে হোক বা আমার হাজবেন্ডের মুখে, যে এনারা মানে ভীষণ কারাপ্টেড পার্সন ছিলেন। আচ্ছা, ঠিক আছে, তো ভালো মানুষ ছিল না। কেউ কেউ হয়তো এক দুটো ভালো ছিল, যারা ভালো ছিলেন না। এবং ওই যে বাইজি ঘর, ওখানে বহু মানুষকে বন্দি করে রাখা হতো না খেতে দিয়ে। আচ্ছা, তো ওইভাবে না খেতে দিয়ে তারা মারা গেছে ভেতরে। এখানে আমার ওই জামাইবাবু একটাই বলেছিলেন যে ভূতেদের, আমি আবারও বলছি, ভূতেদের চাষ করে রেখেছো, মানে প্রচুর এন্টিটির বাস ওই বাড়িতে, ভালো মন্দ সব মিশিয়ে প্রচুর এন্টিটির বাস। এবং একটার পর একটা গৃহকর্তা, যদি তাও যায়, সে কিন্তু বিছানা নিয়ে নিচ্ছিল। তোমার শ্বশুরকেই দেখো না? হ্যাঁ, আমার শ্বশুরকেই দেখো, একটা করে অঙ্গ যেন গেল, প্রথমে চোখ, তারপর কান পুরো বধির হয়ে গেল, সেরিব্রাল অ্যাটাক হলো। এবার লোক বলবে সেরিব্রাল অ্যাটাক তো নর্মাল ব্যাপার, হতেই পারে, নো ডাউট হতে পারে, কিন্তু কোনো মানুষ কেন সুস্থ হতে চাইবে না? ফিজিওথেরাপি কেন করতে চাইবে না? টাকাতে আটকাচ্ছে না, আমরা চাইছি, উনি কেন চাইছেন না যে উনি সুস্থ হবেন? ডেফিনেটলি। এবং উনি দীর্ঘদিন ওনার আত্মাটা বেরোয়নি, ও তো ভীষণ কষ্ট পেয়েছে মানুষটা, কিছু বলতে পারতো না, খালি হাঁ করে চেয়ে থাকতো। আর একটা কথা আমি বলেছিলাম যে একটা গুঁড়ো ছড়াতে ছড়াতে আমার হাজবেন্ড প্রথমে জামাইবাবুকে ফলো করতে করতে গেছিল, বলেছে হ্যাঁ, যেখানে উনি দৌড়ে গেলেন। হ্যাঁ, ওই গুঁড়োটা পরবর্তীকালেও আমাদেরকে ছড়াতে দিয়ে গেছিল যে এটা 1-2 মাস নিয়মিত ছড়াবে। তো এটা যখন আমরা ছড়াতাম, আমার হাজবেন্ড বলে বাইরে থেকে এত কুকুরের কান্নার শব্দ আমিও শুনেছি। তখন আমরা জানলা খুলে দেখেছি যে কুকুরটা কোন দিকে তাকিয়ে কাঁদছে। 4-5টা কুকুর ওপর দিকে তাকিয়ে কাঁদছে, এবং সেখানে একটা সাদা মেয়ে কুকড়ে কুকড়ে কাঁদছে। সাদা মেয়ে বলবো না, সাদা কাপড় পরা মেয়ে কুকড়ে কাঁদছে, মানে ওই যে ওকে ঢুকতে দেওয়া হচ্ছে না, সিম্প্যাথি পাওয়ার জন্য, যে ও কতটা কষ্টে আছে, ওকে যেন ভেতরে ঢুকতে দেওয়া হয়। বাপরে বাপ। জিনিসগুলো, দর্পণ গুলো স্থাপন করার পর সে তো আমার এরিয়াতে আর আসতে পারছে না। এরপর হলো যে শরিকিরা থাকতো তারা উঠে চলে গেল, কারণ হচ্ছে ওদের বাড়ির ছাদটা ভেঙে পড়ছিল এবং বৃষ্টির জল ঢুকে পড়ছিল, মাঝখানে আমফান হলো, অর্ধেক ভেঙে গেছিল সেই সময়। তো ওরা উঠে গেল। ওরা উঠে যাওয়ার পরে আমি, হাস্যকর ব্যাপার, আমি একটা বড় ওয়ার্ড্রপ তৈরি করি, ঠিক আছে? দিনে আমার হাজবেন্ড তন্ত্র শিখে প্র্যাকটিস করছে, শিক্ষা টিক্ষা নিয়ে প্র্যাকটিস করছে। এবার আমি একটা বড় ওয়ার্ড্রপ করি, বাড়িতে রাখি। আমার শাশুড়ি মা বলে ওঠে, এই সমস্ত জিনিস যদি তোমরা কেনা শুরু করো, আমার ঘরে চাপ পড়বে, আমার ঘর ভেঙে যাবে, যেহেতু অনেক পুরনো ঘর, এত ভারী ভারী ওয়ার্ড্রপ রাখা যাবে না, তোমরা এখান থেকে বেরিয়ে যাও। ক্লিয়ারলি বলে দিল, তোমরা এখান থেকে বেরিয়ে যাও, ডাইরেক্ট বলেছে, তোমরা এখান থেকে বেরিয়ে যাও, আমি বা আমার ছোট ছেলে কেউ পছন্দ করছি না, তোমাদের জন্য আমার ছোট ছেলে আসতে পারে না এই বাড়িতে। আমার প্রশ্ন হলো, কেন আসতে পারে না? ওর তো আলাদা রুম আছে, ও কেন আসবে না? তো আমার শাশুড়ি বলা হচ্ছে, না আমরা পুরো বাড়িটাকে যেন দখল করে নিচ্ছি, ওনার ছোট ছেলের খুব অসুবিধা হচ্ছে। পরে জানতে পারি ছোট ছেলে এসব কিচ্ছু বলেনি, মা চাইছিলেন না ওই বাড়িতে কেউ থাকুক, এবং কোথাও তাই ঘটলো। মা আমাদেরকে তাড়ালো, আমি বলছি তাড়ালো কথাটাই ইউজ করছি, কিছু করার নেই, কারণ উনি বলে দিলেন বাচ্চা নিয়ে হোক বা তোমার যদি গেস্ট আসে, শ্বশুর বাড়ির কোনো গেস্ট যদি আসে,
থাকতে হলে একটা টালির ঘর দেওয়া হবে, একটা রুম, সেখানে থাকবে, সেখানে আলাদা রান্না করবে, সেখানে বাকি ঘর তালা দেওয়া থাকবে। এত বড় বাড়ি কেউ ইউজ করবে না, ঠিক আছে? এইভাবে তো থাকা যায় না। একটা বাচ্চা হচ্ছে, তার পড়াশোনা আছে, আমার চেম্বার করতে হবে, তো এটা তো সম্ভব না। উনি বলছেন যদি ক্লায়েন্ট আসে, লোকজন আসে, সব যা হবে ওই টালির রুমটার ভেতরে একটা রুম দেওয়া হবে, একটা রুম প্রোভাইড করা হবে। আমরা তখন বললাম যে থাক, আমরা ভাড়া বাড়িতে উঠবো। এবং সত্যি আমরা ভাড়া বাড়িতে উঠে আসি 15ই আগস্ট। আজ থেকে প্রায় 4 বছর পিছিয়ে যাও, 4 বছর আগের কথা বলছি, করোনার ঠিক আগে, কোভিডের আগেতে। 4 বছর, হ্যাঁ, ওকে ওকে, কোভিডের আগেতে, 2019 নাগাদ কি? হ্যাঁ হ্যাঁ 19 নাগাদ, 15ই আগস্ট। আমরা বাড়ির কাছাকাছি একটা জায়গায় ভাড়া বাড়িতে উঠি, এবং আমরা যখন উঠি আমরা এটাই ভয় পাচ্ছিলাম যে ওই এন্টিটিরা আমাদেরকে উঠতে দেবে কিনা, কিন্তু ঘটলো ঠিক উল্টো। আমরা স্মুথলি উঠে যেতে পারলাম। পরে বুঝতে পারলাম আসলে ওরা তো চাইছিল আমরা উঠি, কারণ ততদিনে আমার হাজবেন্ড যেহেতু তন্ত্র প্র্যাকটিস করছে, রীতিমতো ঘরে হোম হচ্ছে, আমার মহামৃত্যুঞ্জয় হচ্ছে, আমার প্রায় হোম হচ্ছে, লক্ষ্মী পুজোয় হোম হচ্ছে, কৌশিকী অমাবস্যায় হোম হচ্ছে, তো এইগুলো তো তারা নিতে পারছে না, যদিও তারা আমার এরিয়ার মধ্যে না থাক, কিন্তু ঘরটা তো এক, তার শেকড় তো এক, তারা চাইছে না আমরা থাকি। এবং এই মুখের বাণীগুলো, এই শাশুড়ি মা যে যে কথাগুলো বললেন, আমরা তো বলবো যে তারা বলিয়েছে তাকে। আমারও তাই মনে হচ্ছে। আমরা এটাই মানি যে তারাই বলেছে, তিনি একা থাকতে। সম্পূর্ণ নেগেটিভ জিনিসটা যেন আমার শাশুড়িকে গ্রাস করে ফেলেছিল। তিনি যখন রেগে যেতেন না, অদ্ভুত মূর্তি হতো তার, মানে অদ্ভুত, কোনো মানুষ যেন রাক্ষসী হয়ে উঠতো। হ্যাঁ, এবং আমার ছেলেকে তার রুমে ঢুকতে দিত না, একটা ছোট বাচ্চা তার রুমে কিন্তু তাকে ঢুকতে, তার নিজের নাতি, তার নিজের নাতি। এবং সব থেকে বড় কথা, এখনো এই বংশের একটাই মানে বংশধর এখনো পর্যন্ত, যত আমাদের মানে জেঠু কাকু যাই আছে সবার মধ্যে কিন্তু আমার ছেলে একমাত্র এখন। তাকে তাড়িয়ে দিল, তারপর খোঁজও নেয়নি কোনোদিন কোথায় উঠেছি কি করেছি। এবং ততদিনে বাবা মারা গেছেন, শ্বশুর মশাই মারা গেছেন। তো তোমার সাথে শাশুড়ির যোগাযোগ আছে এখন? আর খুব কম, খুব রেয়ার। উনি থাকেন ওই বাড়িতে এখন? ওই শোনো, ওটাই বলছি। তারপরে তোমার ওই বাড়িটাতে উনি হয়ে গেলেন পুরো একা। তার আমি উঠে যাওয়ার কয়েক মাসের মধ্যে ওই 40 বছরের যারা ভাড়াটে, ওরা এতটাই আর্থিক, কোভিড চলে এলো তার মধ্যে, এতই আর্থিক অবনতি চলে এলো তাদের, যে তারা আর ওখানে থাকলো না, ওরা রাজস্থানে চলে গেল। রাজস্থানে তাদের রিলেটিভ আছে, রাজস্থানে চলে গেল। এবার পুরো বাড়ি কিন্তু ফাঁকা হয়ে গেল, আছে একমাত্র আমার শাশুড়ি। কল্পনা করো। আমরা বলছি, আমি প্রায় বলতাম আমার হাজবেন্ডকে, হ্যাঁ গো, মায়ের প্রেশার আপ ডাউন করে, একটা বাড়িতে কিভাবে একা। তাহলে আমার হাজবেন্ড একটাই কথা বলতো, দেখো উনি যেটা চেয়েছেন উনি সেটা পেয়েছেন, আমি খুব বেশি হলে খোঁজ খবর নিতে পারবো, এর বেশি তো আমি কিছু করতে পারবো না, কারণ উনি নিজেও চান না কেউ ওনাকে বেশি খোঁজ খবর নিক। আমরা খোঁজ খবর নিতাম, যেহেতু বাড়ির থেকে খুব একটা দূরে ছিলাম না। এরপর সেই বাড়ি আমরা বেরিয়ে আসার কোভিড এর পর 2022-এ ধরো কোভিড চলে গেল, 2023 গত বছরের ঘটনা বলছি, প্রমোটিং এ গেল, মানে প্রমোটিং এ আগেই ছিল, প্রমোটার কাজ করে উঠতে পারছিল না, কিন্তু এটা 2023-এ ভাঙা চোরার কাজ শুরু হলো। ততদিন অবধি শাশুড়ি ওখানেই থাকতেন? হ্যাঁ, ততদিন ওখানেই থাকতো। তারপরে ভাঙা চোরা যখন শুরু হলো, তখন প্রমোটার তো ফ্ল্যাট অ্যালট করে, শাশুড়িকেও ফ্ল্যাট অ্যালট করেছে ওই হাওড়ার মধ্যেই, শাশুড়ি মা ওখানে উঠে গেছেন। তো তারপরে উঠে যাওয়ার পর পরে শুনি যে তিনি ওখানেও নেই, তিনি দেওয়ারের কাছে চলে গেছে। তো বাড়ির প্রতি এত মায়া প্রমোটিং এ দিতে রাজি হলো? প্রমোটিং এ প্রথমে বলেছিল আমি কাউকে দেবো না, কোনো ছেলেকে দেবো না, অনাথ আশ্রমে দান করবো, কিন্তু পরবর্তীতে শুনলাম যে এটা প্রমোটিং এ বাবা থাকাকালীন, মানে বাবার যখন সেরিব্রাল হয়নি, বাবা সুস্থ, তখন বাবা জোর করেই এটা প্রমোটিং এ দিয়ে গেছিলেন। আচ্ছা, ছিল, কিন্তু কাজ শুরু হয়নি, মানে এত বছর ধরে ঝুলে আছে, কাজ শুরু হয়নি। এবার 2023-এ উনি যখন ভাঙাচোরা শুরু করলেন, তখন ঘটলো এক বিপর্যয়। সেই প্রমোটার মানে চলন্ত ট্রেন থেকে উনি বলেন, উনি দরজা থেকে মানে মেইন গেট থেকে অনেকটাই দূরে ছিলেন, ছিটকে পড়ে গেছেন, কেউ যেন তাকে ঠেলে দিয়েছে। আচ্ছা, তিনি ছিটকে পড়ে গেছিলেন। এবং তিনি নবরাত্রি করতেন বলে আমরা এটাই বলবো যে তিনি মানে ভগবান মা দুর্গার অশেষ কৃপা যে তিনি প্রাণে বেঁচে আছেন। তিনি দীর্ঘ এখনো পর্যন্ত কিন্তু বিছানা শয্যা, তিনি ওই ভাঙাই রয়েছে, কিছু করে উঠতে পারেন না। মানে বাড়িটার মানে হিললে হলো না, কোনো হিললেই হলো না, একদমই না, কোনো হিললেই হলো না, এখন বিভৎস রকম ভাবে পড়ে আছে।
এবার বলি, এই বাড়িতে আসার পর আমাদের প্রচুর উন্নতি হয়, মানে এই ভাড়া বাড়িতে আসার পর। কারণ আমরা এটার বাস্তু দেখেই এসেছিলাম। ততদিন আমার হাজবেন্ড সমস্ত কিছু শিখে গেছে, অ্যাস্ট্রোলজি, জ্যোতির্তান্ত্রিক, বাস্তু সব জেনে গেছে, তো বাস্তু দেখেই আমরা এসেছিলাম, আমাদের উন্নতি হয়। কিন্তু একটা বহু পুরাতন গন্ধ মাঝে মধ্যেই যেন আসে, যেটা আমার হাজবেন্ডকে খুব ডিস্টার্ব করে। এই গন্ধটার সাথে কিন্তু আমি পরিচিত নই, ও পরিচিত। ও বলে, জানো এই গন্ধটা খুব চেনা আমার। কেন বলছি, আমি একদিন দেখলাম কৌস্তব হঠাৎ করে ওর না মুখটা খুব ভারী হয়ে গেল, খুব চিন্তায়, এবং একটা কিছু যেন খোঁজার চেষ্টা করছে, মানে নাকটাকে শুকতে আর কিছু একটা খোঁজার চেষ্টা করছে। সাধারণত ও এরকম করে না, ও খুব শান্ত। আমি বললাম, কি গো, কি হলো? ও আমাকে হাতে ইশারা করছিল, চুপ করো। তারপরে আবার সেই শোকা স্টার্ট করলো। আমি ওকে দেখে বুঝছি যে কিছু অদ্ভুত কিছু ঘটছে। অনেকক্ষণ পর আবার আমি ধাক্কা দিলাম, বলছে কিছু গন্ধ পাচ্ছ তুমি? বা ছেলেকে বললো, তুই কিছু গন্ধ পাচ্ছিস? আলাম না, কিছুই তো গন্ধ পাচ্ছি না। বলছে এই গন্ধ আমার খুব চেনা গন্ধ, সেগুন কাঠে, পুরোনো দিনের আসবাবপত্র, সেগুন কাঠে একটা যে সোঁদা সোঁদা গন্ধ হয় না, সোঁদা গন্ধ, ভিজে গেলে যেরকম একটা সোঁদা সোঁদা গন্ধ, এই গন্ধ আমার ওই বাড়ির গন্ধ, এই গন্ধ আমার খুব পরিচিত গন্ধ। এবং এটা কৌস্তব অনেক পুরাতন নয়, এটা এই ঘটনাটা 1 মাস আগের কথা বলছি, এই গন্ধের ব্যাপারটা। এটা আসার পর ঘটতো মাঝে মধ্যে, কিন্তু এটা চলে গেছিল 1 মাস আগে। কিন্তু এই ঘটনাটা তখন আমি তোমার চ্যানেল পুরোপুরি দেখি। আচ্ছা। তো এই গন্ধটা সে পায়। তখন ও আমাকে বলে, দেখো আমি কিন্তু এবং ও ওইদিকে মহামৃত্যুঞ্জয় করতে শুরু করে, আর আমি হনুমান চালিসা পুরো জানি। আমি যখন ওর মুখ থেকে শুনলাম ওই বাড়ি রিলেটেড কিছু, তখন আমি হনুমান চালিসা করতে শুরু করি। এবার হনুমান চালিসা করি এবং ও মহামৃত্যুঞ্জয় করে। তারপরে দেখলাম আস্তে আস্তে, আমার কি গো, আমি তো গন্ধটা পাইনি, তুমি বলো গন্ধটা গেছে? তখন বললো, হ্যাঁ একটু নর্মাল হয়েছে। যাই হোক, কিছু একটা এসেছিল যেটা পাস করে গেল। এবং এদের তো যারা তন্ত্র বা ক্রিয়া করে বলো, তাদের একটা না ভাইব্রেশন থাকে। তো আমার হাজবেন্ড সেই ভাইব্রেশনটা পেয়েছিল। ও বলেছিল কিছু একটা এসেছে যেটা পাস করে গেল, ঠিক আছে, সেই কারণে ওইটুকু টাইমে গন্ধটা পেয়েছি, এবং এটা আমার ওই বাড়ির গন্ধ। তো এখান থেকে আমি কি সিদ্ধান্তে আসবো আমি জানি না, আই ডোন্ট নো। এবং এখনো যদি বলি, আমি এখনো কিন্তু আমার দেওর, আমার যা, আমার শাশুড়ি কেউ বিশ্বাস করে না যে ওই বাড়িতে কিছু এরকম আছে। আমরা পাগল, মানে আমার হাজবেন্ড ওয়াইফ আমরা পাগল। বুঝতে পারছি, মানে কি বলবো আমি জানি না। ঠিক আছে, যে জায়গাটা হাওড়া জেলা তো বললে, বাট এক্সাক্ট লোকেশনটা ওরকম ভাবে তো রিভিল করা হয়নি। যে জায়গাটার কথা বলছো সেই জায়গাটা খুব ভালোভাবে চিনি, আমার পিসির বাড়ির খুবই কাছের জায়গাটা। ঠিক আছে, আমার মানে নিজের দাদা, মানে জেঠুর ছেলে বলো, অনেকে বলো ওখানে আশেপাশেই ফ্ল্যাটে থাকে। ঠিক আছে, তাদের বললেও তারা চিনবে, বা আমি নিজে দেখেছি। ওকে, আমি জানতাম না যে প্রপার্টিটা এরকম কিছু ব্যাপার রয়েছে। ঠিক আছে, অ্যান্ড মানে অসাধারণ একটা ঘটনা, মানে অসাধারণ, মানে আমার কিছু বলার নেই। ঘটনা অসাধারণ ঠিকই, কিন্তু যারা অনুভব করেছে তাদের কাছে মোটেও এটা অসাধারণ নয়। তুমি বলছিলে না তোমার ওই ঠাকুমা 21 বছর বয়সে বিধবা হয়েছিলেন, ওনার কিছু একটা কেস ছিল, ওটা কি মানে? ওটা কিছু না, দেখো একটা হয় না 21 বছরের বিধবা, মানে বুঝতে পারছো, পুরো যৌবনে বিধবা হয়েছিল উনি। তো ওনার অনেক কিছু চাওয়া পাওয়া হয়তো মনের মধ্যে থেকে গেছে। উনি ছোটবেলা থেকে শাশুড়িকে মানুষ করেছেন, তারপরে শাশুড়ির বাচ্চা হয়েছে, আমার হাজবেন্ড ওনাকে দেখেছেন, ওনার হাতে মানুষ হয়েছেন, মানে লালন পালন করেছেন। তো তারপরে তাদেরকে মানুষ করেছে। কিন্তু কোথাও না কোথাও গিয়ে আমরা বুঝতে পারি, বা একটু সামান্য মানুষ হিসাবে যদি একটু ভাবো, তো দেখো 21 বছরে একটা নারী যদি বিধবা হয়, এবং তখনকার দিনের বিধবা, মানে সে আজকালকার হলে হয়তো আবার বিয়ে করার কথা ভাববে, কিন্তু তিনি পুরো সাত্ত্বিক ছিলেন। কখনো মানে একাদশী এমন হয়নি যে একাদশী ছেড়েছেন। এবং মানে 21 বছর বয়সে বিধবা, এবং মেয়েও আছে যিনি? মেয়ে নেই, মেয়ে যিনি ছিলেন তিনি তো আমার শাশুড়িকে জন্ম দিয়ে মারা গেছেন। হ্যাঁ, মানে তোমার শাশুড়ি বেসিক্যালি ওই দিদার কাছে মানুষ, দিদার কাছে মানুষ, পুরোপুরি মামা বাড়ির দিদার কাছে মানুষ। মানে 21 বছরে বিধবা হয়েছেন, মানে তার সময় মানে বিধবা হওয়ার আগে তার মেয়ে হয়ে গেছে। তার মেয়ে হয়ে গেছে, হ্যাঁ, মানে ওনার আগেকার দিনে যেরকম বিয়ে হতো কম বয়সে জাস্ট আমি ভাবছি যে একজন 21 বছর আর কতই বা বয়স। ঠিক আছে, এবং মেয়ের বিয়েও হয়ে গেছে। মেয়ের বিয়ে, ওনার মেয়ের বিয়ে হয়ে বাচ্চাও হয়ে গেছে, মানে আমার শাশুড়ি মা হয়ে গেছে। হ্যাঁ, মানে 21 বছর বয়সে বিয়ে হয়েছে, তার মেয়েও ছিল, বড় হয়েছে, বিয়ে হয়েছে, তার শাশুড়ি বাচ্চা হয়েছে, তাই তো? একদম একদম।
হ্যাঁ সেটাই বলছি আমি। আমরা বলতে পারি যে ওনার তো অনেক কিছু অতৃপ্ত জায়গা থেকে গেছে। ইভেন এই যে বাইজি বাড়ির ওই যে ঘরটার কথা বললে, সেখানে এরকম টাইপের কিছু ব্যাপার স্যাপার ছিল। ইভেন অনেক কিছু আছে এই বাড়িতে। আমি তো আবারও বলছি যে একটা নয়, শুধু যে দিদিমাকে দোষ দিলে মানে দোষই বলবো তা নয়, তিনি হয়তো দেখা দিয়েছেন মানে তাকে অবয়ব না কিন্তু কৌস্তব, যারা দেখেছে তারা পরিষ্কার দেখেছে এবং তারা তাকে জ্যান্ত অবস্থাতেও দেখেছে, যেহেতু পুরোপুরি চিনতে পেরেছে যে সেটা মানে তিনি সেটাই সেই। এবং তার অভ্যাস ছিল ওইভাবে চান করে যাওয়া, ভোরবেলা থেকে তিনি চান করতেন, তিনি একবেলা খাবার খেতেন, মানে পুরোপুরি বিধবাদের যা আর কি সমস্ত কিছু পালন করতেন। তো প্রথমে শাশুড়ি ওই দিদিমা বিছানা নিয়ে বহুদিন বেডসুল হয়ে গেছিল, বিছানায় পড়েছিল, মারা গেল। তারপরে আমার শ্বশুর পড়লো, মানে বুঝতে পারছো, একটার পর একটা। তো আমি এবার ধরতেই পারি যে এর পরে গৃহকর্তা হতো কে? আমার হাজবেন্ড, বড় ছেলে। তার ক্ষতি হতে পারতো, তার ক্ষতি হতে পারতো যদি আমি না বেরোতাম, বা যদি সে এই লাইনে না আসতো। আর তোমরা কি ওই বাড়ির মানে ধরো বাড়িটা যদি হয়ে যায় প্রমোটিং এ, তোমরা কি ওখানে থাকবে? না, আমরা একদমই ওখানে থাকবো না, কারণ যেহেতু আমার হাজবেন্ড, আমি বারবার বলছি যে ও এখন এই সমস্ত কিছু জানে, যেহেতু আমরা নেগেটিভ জিনিস ফিল করেছি। তো সত্যি কথা বলতে দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল যেমন ভালো, অনেক বড় বাড়ি হয়তো অনেক আজকালকার দিনে আজকের বাজারে কোটি কোটি টাকার বাড়ি, বা আমি ক্যাশও অনেক কিছু পাবো, কিন্তু আমি দর্শকদের কাছে পরিষ্কার বলছি আমরা ওখান থেকে একটা চামচও নিয়ে বেরোইনি। আমি যে বাড়ি ছেড়েছি, আমি আমার যা কেনা আসবাবপত্র শুধু সেটুকু নিয়ে বেরিয়েছি। আমি ওই বাড়ি মানে আমার শাশুড়ির একটা চামচও নিয়ে বেরোইনি, এবং আমরা বলেই এসেছি এই যে বেরোলাম আর ফিরেও তাকাবো না, মানে ওখানের একটা কণাও আমরা নেব না। এটাই ছিল আজকের এপিসোড, কিন্তু এখানেই শেষ নয়। এবার আমি শাউট আউট দেবো, পড়ে শোনাবো আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন ঘোষলি কল রেকর্ডিংয়ে আসা টপ কমেন্টসগুলোর, যেগুলো আপনারাই করেছেন। নেহা দাশগুপ্ত লিখছেন, ওয়ান অফ দ্য বেস্ট হরর পডকাস্ট আই হ্যাভ এভার হার্ড। এখন জব থেকে ফিরছি অ্যান্ড লিসনিং টু দিস, ইটস আ ব্লিস। আমার মা বাবা আছেন ব্যারাকপুরে, অ্যান্ড বাবা আপনার সব গল্প শোনে। ব্যারাকপুরের ঘটনাটা আসার পর বাবা আমাকে লিঙ্কটা পাঠিয়েছিল, অ্যান্ড ট্রাস্ট মি, সিন্স দেন আই হ্যাভ বিন ফলোয়িং অল দ্য স্টোরিজ, আর সব কিছুই প্রায় শোনা শেষ করে ফেলেছি। বেস্ট উইশেস অলওয়েজ ফ্রম অস্ট্রেলিয়া। শুভদীপ ধর লিখছেন, দাদা ঠিক প্রতিদিনের মতো আজও চলে এলাম। হসপিটালে ভর্তি আছি, তাও তোমার ঘটনা মিস করা যাবে না। এখন ইসিজি করে এসে তোমার ঘটনা শুনতে বসলাম। ভালো থেকো দমদম থেকে। শুভদীপ, আমি চাই খুব তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে ওঠো, এবং কিউরিওফাইড ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার শুভদীপের জন্য প্রে করুন। সেটাই আমি চাই, যাতে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। প্রদীপ ধর লিখছেন, দা ভাই এসে গেছি ঘটনা শুনতে। লাভ ইউ, লাভ কিউরিওফাইড, খর্দা থেকে শুনছি। থ্যাংক ইউ প্রদীপ ধারা, আশা করি আপনি কিউরিওফাইটের পাশে থাকবেন এভাবেই। অনিন্দ কুণ্ডু লিখছেন, গুড আফটারনুন ভাই, জয়েন করতে একটু লেট হয়ে গেল, জাস্ট জয়েন্ড। হ্যাপি টু জয়েন ইউ ফ্রম নিউ আলিপুর। ডেফিনেটলি ওয়ান্ট টু সি ইউ অ্যান্ড পারিজাত ইন কৌস্তবের আড্ডা। ডেফিনেটলি আমরা খুব তাড়াতাড়ি সেই পডকাস্টটা আনতে চলেছি, কৌস্তবের আড্ডা, আমার দ্বিতীয় ইউটিউব চ্যানেলে। কুকিং ইজ মাই লাইফ লিখছেন, ইউএই থেকে শুনছি এভরি ডে অ্যান্ড নাইট। থ্যাংক ইউ। রিয়া বিশ্বাস লিখছেন, উফ, সত্যি পডকাস্ট মানেই কৌস্তব আর কিউরিওফাইট, জাস্ট আলাদাই ভাইবস দেয়। থ্যাংক ইউ রিয়া। বিশ্বরূপ লিখছেন, আমি সাউথ কলকাতা রাসবিহারী অ্যাভিনিউ থেকে শুনছি। পারিজাত দার সাথে একটা লাইভ পডকাস্ট চাই, ফেস টু ফেস। নিশ্চয়ই বিশ্বরূপ, আমরা খুব তাড়াতাড়ি আনছি সেটা। এক্সপ্লোর বনি লিখছেন, আগের দিন কিউরিওফাইটের একটা পার্টকে কেন্দ্র করে, মানে ঘটনার একটা পার্টিকুলার পোর্শনকে কেন্দ্র করে তিনি লিখছেন, তারকেশ্বরে ওই রাস্তাতে এরকম অনেক কিছু আছে, আমি নিজে কার ড্রাইভিং করি, অনেকবার দেখতে পেয়েছি। রূপসা পাল লিখছেন, এবং এটাতে সব থেকে বেশি লাইকস রয়েছে, পারিজাতকে দেখতে চাই এবং এর সাথে পারিজাতের সুস্থতা কামনা করি। মানুষ জানে না সে কতদিন বাঁচবে, কিন্তু সেটা জানার পরেও পারিজাত এতটা স্ট্রং, এটা দেখে অবশ্যই ভালো লাগছে। খুব ভালো থেকো পারিজাত। আর সেটারই রিপ্লাইতে একজন লিখছেন, এ নেটিজেন সিন্স 2010, তিনি লিখছেন, হ্যাঁ হ্যাঁ আমিও পারিজাতের বিয়েতে খেতে যেতে চাই। ওকে ওকে পারিজাত, আমি জানি যে তুমি এই রেকর্ডিংটা শুনছো, এবং এই কমেন্ট সেকশনটা পড়ার সময় আমরা যে কমেন্টসটা পেয়েছি সেখান থেকে আমি তোমাকে জানাচ্ছি,
যখন বিয়ে করবে আমাদের কিউরিওফাইড ফ্যামিলির প্রত্যেককে নেমন্তন্ন করবে। এবং হ্যাঁ, একটাই প্রবলেম হবে, সেটা হচ্ছে বাজেটটা অনেকটা বেড়ে যাবে। সেটা আমরা দেখে নেব, কোনো অসুবিধা নেই। এবার আসি কয়েকজনের কথায় যারা সুপার থ্যাঙ্কস পাঠিয়েছেন এবং আমাদের পাশে থেকেছেন। মোনা আচার্য, অসীম বাবু এবং টিনটিন সাধু খান, থ্যাংক ইউ কিউরিওফাইটের পাশে থাকার জন্য। এবং হ্যাঁ, আজকে এই কমেন্টসগুলো পড়তে আমার খুব ভালো লাগলো। আপনারাও কমেন্টস করুন। আজকের এই এপিসোডের টপ কমেন্টসগুলো আমি পড়ে শোনাবো বৃহস্পতিবার দিন দুপুর ঠিক 3টের সময় যে কল রেকর্ডিংটা আসছে সেখানে। আপনারা যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি কিউরিওফাইটে, তারা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নিন। আমার দ্বিতীয় ইউটিউব চ্যানেল কৌস্তবের আড্ডা যদি এখনও চেক আউট করে না থাকেন তাহলে অবশ্যই চেক আউট করুন, লিঙ্ক থাকছে ডিসক্রিপশন বক্সে। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ অবধি কিউরিওফাইটের এরকম আরও 2টি এপিসোড শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।